আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 50টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটাও কিন্তু আমাদের মিক্সড প্র্যাকটিস সেট এবং সেট নাম্বার 6। তো আগে আমরা কিন্তু মিক্সড প্র্যাকটিস সেট 5টা করেছি। তো সেই ক্লাসগুলো যদি তোমরা দেখতে চাও প্লেলিস্টটা কিন্তু সুন্দর করে দেওয়া আছে, তোমরা কিন্তু ওখান থেকে দেখতে পারো। আর তোমরা আমাকে একটা জিনিস রিকোয়েস্ট করেছিলে একজন, তোমরা আমাকে বলেছো যে এই সেটগুলো, এই যে সেটগুলো আমি করাচ্ছি সিকোয়েন্স অনুযায়ী নাম্বার 1 2 3 সেট 1 সেট 2 সেট 3 করে দিলে ভালো হয়। আমি অবশ্যই বাদ বাকি আগের যেগুলো আছে ওগুলো তো করে দেবই। এবার থেকে আমি কি করব, টাইটেল এবং যে থাম্বনেল দুটোতেই কিন্তু আমি সিরিয়াল নাম্বার দিয়ে দেবো। ওকে, তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আমাদের বলছে যে, হ্যাঁ আমরা দেখবো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে। ফার্স্ট কোয়েশ্চেন বলছে যে ইরর দিয়ে আমরা শুরু করছি। বলছে ক্যান ইউ ইম্যাজিন, তুমি কি কল্পনা করতে পারো, দ্যাট যে হি হ্যাজ 35 পেয়ার অফ শুজ। দেখো 35, ভালো করে বোঝো। বলছে তুমি কি কল্পনা করতে পারো, এটা কিন্তু একটা কোয়েশ্চেন, এটা কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক, কিন্তু ফুল স্টপ আছে, এটা কোয়েশ্চেন মার্ক হবে, কোয়েশ্চেন মার্ক হবে, ফুল স্টপ দেওয়া আছে। বলছে ক্যান ইউ ইম্যাজিন, তুমি কি কল্পনা করতে পারো, দ্যাট যে শি হ্যাজ, তার আছে, ক্যান প্রেজেন্ট টেন্স, হ্যাজ প্রেজেন্ট টেন্স। তো টেন্সের ব্যালেন্স কিন্তু ঠিক আছে, BALANCE, ব্যালেন্স ইজ পারফেক্ট, প্রেজেন্ট টেন্স, দুটোই প্রেজেন্ট টেন্স, ক্লিয়ার। তো ক্যান ইউ ইম্যাজিন দ্যাট শি হ্যাজ 35 পেয়ার, ভালো করে বোঝো। 35 মানে কি, 35 মানে 35 জোড়া, পেয়ার মানে কি জোড়া। তাহলে এ পেয়ার বললে আমরা যখন এ পেয়ার বলবো, এ পেয়ার PAIR, কোনো এস দেবো না। যখন বলবো টু, TWO2, তখন কিন্তু পেয়ারের সঙ্গে এস দিতে হবে, PAIRS, 2 পেয়ার্স অফ শুজ, 2 পেয়ার্স অফ ট্রাউজার্স, 2 পেয়ার্স অফ সক্স, ক্লিয়ার। তাহলে 35 যেহেতু প্লুরাল, তাহলে পেয়ারের সঙ্গে আমাদের কি হবে, পেয়ারটা আমাদের পেয়ার্স হবে, 35 পেয়ার্স অফ শুজ, ক্লিয়ার। পেয়ারের সঙ্গেও এস হবে, শুজ সঙ্গেও এস হবে, শুজ সঙ্গে তো এস আছেই, তো পেয়ারের সঙ্গে এসটা হবে, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে ক্যান ইউ ইম্যাজিন দ্যাট শি হ্যাজ, তার আছে 35 পেয়ার্স অফ শুজ, ক্লিয়ার। দেখো এখান থেকে একটা জিনিস বলে দিই, সেটা কি, সেটা হচ্ছে তোমার যেমন 35 আছে, 35-এর পরে পেয়ার, এর সাথে আমরা এস দিচ্ছি, কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা কারেন্সির একক বা কোনো কিছু গুনতে গেলে আমরা সেই এককগুলোকে ব্যবহার করি, তার আগে নিউমেরিক্যাল ওয়ার্ড সংখ্যা থাকলে তার সঙ্গে এস যুক্ত হবে না। যেমন কি আছে, আমরা বলি কি 100 বলি, HUNDRED, 100 বলি, 1000 THOUSAND, 100,000, ক্রোর CRORE, ক্রোর বলি, ল্যাক, আচ্ছা ল্যাকটা আগে আমার দেওয়া উচিত ছিল, LAKH, ল্যাক, ঠিক আছে। মিলিয়ন বলতে পারি আমরা, মিলিয়ন, বিলিয়নও বলতে পারি, ক্লিয়ার। মিলিয়ন, MILLION, মিলিয়ন, বিলিয়ন, ইম্পর্টেন্ট বিষয় কিন্তু মন দিয়ে শুনবে, বিলিয়ন। তো এদের আগে যদি আমি নিউমেরিক্যাল ওয়ার্ড দিই, নিউমেরিক্যাল ওয়ার্ড মানে কোনো সংখ্যা দিই, মনে করো 300 বলবো না, ক্লিয়ার, 300 বলবো, 3000 বলবো, 3 ক্রোর বলবো, ক্রোর্স দেবো না কিন্তু, 3 লাখ বলবো, 3 মিলিয়ন বলবো, 3 বিলিয়ন বলবো। এদের পরে যে ওয়ার্ডটা থাকবে তার সঙ্গে এস দেবো, কিন্তু এদের সঙ্গে এস দেবো না। 300 রুপিস, RUPEES, রুপিস, ক্লিয়ার। 3000 ফলোয়ার্স, FOLLOWERS, ক্লিয়ার। এদের পরে যে ওয়ার্ডটা থাকবে তার সঙ্গে কিন্তু এস দেবো, কিন্তু এদের সাথে কিন্তু কোনো এস আমি দেব না, কিন্তু এইটা হচ্ছে ব্যতিক্রম। এটা এখানে তোমরা আর একটা ওয়ার্ড অ্যাড করতে পারো, ডোজেনও কিন্তু অ্যাড করতে পারো, ডোজেন, ক্লিয়ার। এখানে কিন্তু তোমরা আর একটা ওয়ার্ড অ্যাড করতে পারো, ডোজেন, DOZEN, ঠিক আছে। তো 3 ডোজেন বলবো, 3 ডোজেন্স বলবো না, ক্লিয়ার। পরে যে ওয়ার্ডটা অ্যাড করবো তার সঙ্গে এস দেবো, কিন্তু এদের সঙ্গে এস হবে না। কিন্তু এখানে পেয়ারটা কিন্তু ব্যতিক্রম, এর আগে কিন্তু নিউমেরিক্যাল ওয়ার্ড আছে 35, তা সত্ত্বেও কিন্তু পেয়ারের সঙ্গে এস যুক্ত হচ্ছে, পেয়ারটা ব্যতিক্রম, ক্লিয়ার। তাহলে 35 পেয়ার্স কিন্তু এখানে হবে। কিন্তু এই ওয়ার্ডগুলো যেটা বললাম এগুলো কিন্তু মাথায় রেখে দেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এদের আগে নিউমেরিক্যাল ওয়ার্ড থাকা সত্ত্বেও এদের সঙ্গে এস হবে না, পরের ওয়ার্ডটার সঙ্গে এস যুক্ত হবে, ক্লিয়ার। এবার যাবো আমরা কোয়েশ্চেন নাম্বার 2-তে। কোয়েশ্চেন নাম্বার 2 আমাদের কি বলছে আমরা দেখবো, একদম অবশ্যই দেখে নেব কি বলছে। বলছে কি দেখো, বলছে যে মিস্টার মুকেশ ভটনাগর একজন ব্যক্তি, যে কি ছিল দেখো, দুটো কমার মধ্যে একটা চারিত্রিক বৈশিষ্ট্য
ওনার সম্পর্কে এক্সট্রা বলেছেন, এক্সট্রা, এটাকে বলি আমরা, এটাকে বলি অ্যাপোজিশন, APPOSI, অ্যাপোজিশন, TION, অ্যাপোজিশন মানে পাশাপাশি অবস্থান, অ্যাপোজিশন মানে হচ্ছে পাশাপাশি অবস্থান। ক্লিয়ার? ক্লিয়ার? এইবার বিষয়টা ভালো করে বোঝো। মুকেশ ভাটনাগর, মিস্টার মুকেশ ভাটনাগর সে কি ছিল, তার যে এক্সট্রা বৈশিষ্ট্য, তিনি কে ছিলেন, তার পরিচয়টা দুটো কমার মাঝখানে আমরা রেখে দিই, এটাকেই বলি নাউন ইন অ্যাপোজিশন। ক্লিয়ার? মানে একটা সাবজেক্ট এবং তার সম্পর্কে বলছে একটা ফ্রেজ, অ্যাপোজিশনাল ফ্রেজ, সেটাও কিন্তু একটা নাউন। ক্লিয়ার? তো এই পাশাপাশি অবস্থান এটাকেই বলি নাউন ইন অ্যাপোজিশন। বিষয়টা সোজাভাবে বলি, একটা নাউনের সম্পর্কে বলছে একটা ফ্রেজ, সেটাও একটা নাউন, ফ্রেজাল নাউন। ক্লিয়ার? তো আওয়ার কলিগ মিস্টার ভাটনাগর সে কে ছিল, সে ছিল আমাদের কলিগ। তাহলে মিস্টার ভাটনাগর যে আমাদের কলিগও কিন্তু সে একই ব্যক্তি, শুধু একটু এক্সপ্লেইন করলাম, মিস্টার ভাটনাগরের পরিচয়টা ভালো করে দিলাম। তাহলে দেখো সাবজেক্ট কিন্তু মিস্টার ভাটনাগরই, এটা শুধু এক্সট্রা এনেছি এক্সট্রা এক্সপ্লেইন করার জন্য। পরে আবার কেন আমি হিটা দেব, হিটা আমি কেন দেব, কেন কি বলছে একবার দেখো ভালো করে, আমি সুন্দর করে মুছে দিয়ে তোমাদেরকে দেখাবো। মিস্টার মুকেশ ভাটনাগর আওয়ার কলিগস, যে ছিল কিনা আমাদের কলিগ, সহকর্মী, পরে আবার কেন হি দেবো, এখানে তো সাবজেক্ট রয়েছে আমার মিস্টার ভাটনাগর, মিস্টার ভাটনাগর আমাদের সাবজেক্ট রয়েছে, এটা হচ্ছে সাবজেক্ট মিস্টার ভাটনাগর, SUBJECT। তাহলে পরে এই হিটার কিন্তু কোনো দরকার নেই, ওকে, ডিলিট করে দেবো। তাহলে শুধু সাবজেক্টের পরে ভার্ব বসাবো, সাবজেক্ট আমাদের মুকেশ ভাটনাগর রয়েছে, তাহলে কিন্তু আমরা ভার্বটাকে নেবো, শুধু অনলি ভার্ব, কোনো প্রোনাউন আর লাগবে না। মিস্টার মুকেশ ভাটনাগর আওয়ার কলিগ উইল অ্যাটেন্ড করবে দ্য মিটিং, মিটিংটা অন আওয়ার বিহাফ, অন আওয়ার বিহাফ মানে আমাদের হয়ে, এই অন সামবডিজ বিহাফ মানে কারোর হয়ে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই হিটা দেওয়ার দরকার নেই। এবার যাবো নেক্সট, 2 দাগ হয়ে গেল, এবার যাবো আমরা 3 দাগ। 3 দাগ কি বলছে দেখো, 3 দাগ কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। বলছে অ্যাজ সুন অ্যাজ, যেই না, অ্যাজ সুন অ্যাজের মানে কি, যেই না, অ্যাজ সুন অ্যাজের মানে কি, অ্যাজ সুন অ্যাজের মানে হচ্ছে যেই না, যেই না আই উইল রিচ দিল্লি, মানে বলতে চাইছে যেই না আমি পৌঁছাবো দিল্লিতে, আই উইল, এই পর্যন্ত কিন্তু একটা বাক্য, এই পর্যন্ত একটা বাক্য, ঠিক আছে, কমপ্লেক্স করছে, যেই না আমি পৌঁছাবো দিল্লিতে, আই উইল সেন্ড ইউ, আমি তোমাকে পাঠাবো, দ্য বুকস, বইগুলো, ইউ হ্যাভ আস্কড ফর, যে বইগুলো তুমি চেয়েছো। হ্যাভ হ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বাংলা অর্থ কি হবে, চেয়েছো, বলেছো, করেছো, খেয়েছি, এসেছি, ঠিক আছে। তাহলে এইবার তোমাদেরকে একটা জিনিস বলবো, সেটা কি আগেও অনেকবার বলেছি, যে ইফ, ইফ আর কি আছে, টিল, আর কি আছে, আনটিল, ইফ টিল আনটিল আফটার বিফোর। ক্লিয়ার? ইফ টিল আনটিল আফটার বিফোর, AFTER, আফটার, বিফোর, BEFORE, বিফোর, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন, অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ একটাই কিন্তু এখানে কমা পড়ে গেছে মাঝখানে, অ্যাজ সুন অ্যাজ, আর কি আছে, ওয়েন, 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 অ্যাজ সুন অ্যাজ ওয়েন। এদের পরে, এদের পরে কখনোই কিন্তু শ্যাল বা উইল হবে না, শ্যাল বা উইল হবে না, এদের সঙ্গে কি হবে, সিম্পল ভার্বের ফার্স্ট ফর্ম, সিম্পল ভার্বের ফার্স্ট ফর্ম হবে, বাক্যের অন্য অংশে কিন্তু শ্যাল উইল দেবো। মানে এই সমস্ত কনজাংশনগুলো দিয়ে, ইফ, টিল আনটিল, আফটার, বিফোর, অ্যাজ সুন অ্যাজ, ওয়েন, অ্যাজ লং অ্যাজও বলতে পারো, অ্যাজ লং, LONG, অ্যাজ লং অ্যাজ। ক্লিয়ার? এরা কনজাংশন হিসাবে বসবে, কমপ্লেক্স সেন্টেন্স হবে, এদের সাথের অংশে কোনো শ্যাল উইল হবে না, বাক্যের অন্য অংশে শ্যাল উইল হবে। দেখো বাক্যের অন্য অংশে কিন্তু শ্যাল উইল আছে, এদের সাথের অংশ কি হবে, সিম্পল V1 হবে, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। ক্লিয়ার? তো এখানে কি বলেছে দেখো, অ্যাজ সুন অ্যাজ দিয়ে বাক্য শুরু করছি, এটা হচ্ছে কনজাংশন, তাহলে এই লিস্টের মধ্যে পড়ে গেছে অ্যাজ সুন অ্যাজ, তাহলে অ্যাজ সুন অ্যাজ আই উইলটা হবে না, এদের সাথের অংশে কোনো শ্যাল উইল বসবে না, এটাই নিয়ম, তাহলে শুধু রিচ হবে। বাক্যের মিনিংটা কিন্তু ভবিষ্যৎকালের হবে, কিন্তু শ্যাল উইল হবে না, বাক্যের অন্য অংশে শ্যাল উইল হবে। কি বলছে দেখো, অ্যাজ সুন অ্যাজ আই রিচ দিল্লি, যেই না আমি পৌঁছাবো দিল্লিতে, আই উইল সেন্ড ইউ, আমি তোমাকে পাঠাবো, দেখো শ্যাল উইল পরের অংশ হলো, দ্য বুকস, বইগুলো, ইউ হ্যাভ আস্কড ফর, যে বইগুলো তুমি আমাকে, আমার কাছে চেয়েছো। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু নোট ডাউন করে নেবে, রুলসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন, আমরা কিন্তু ইরর পেয়ে গেছি, আর অপশান 1-এ কিন্তু উইলটা হবে না, 1 নাম্বার অপশানে। এবার যাবো নেক্সট 4 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 4 দাগ আমাদের কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 4 দাগ বলছে দেয়ার ইজ নো মানি, সেখানে কোনো পয়সা নেই, ইন দ্য ব্যাংক, ইন দ্য ব্যাংক, ইন দ্য ব্যাংক
ইন রাজেশেস অ্যান্ড রিনাস জয়েন্ট অ্যাকাউন্ট। ভালো করে বুঝবে, যখন আমরা পরপর সাবজেক্ট, পরপর দুটো বা তিনটে সাবজেক্ট বলবো, ধরো পরপর দুটো তিনটে সাবজেক্ট, যদি দুটো বা তিনটে বা চারটে যদি মাল্টিপল সাবজেক্টের ক্ষেত্রে, মাল্টিপল আমি এখানে লিখে দিলাম মাল্টিপল, MULTIPLE, মাল্টিপল সাবজেক্ট, SUBJECT, মাল্টিপল সাবজেক্ট এর ক্ষেত্রে, মাল্টিপল সাবজেক্টের ক্ষেত্রে র বা এর বোঝালে শেষের একদম শেষের যে সাবজেক্টটা থাকে সেই শেষের সাবজেক্টের সাথে কিন্তু একদম শেষের যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টের সাথে কিন্তু অ্যাপোস্ট্রফি এসটা হবে। ক্লিয়ার? একদম শেষের সাবজেক্ট এর সাথে অ্যাপোস্ট্রফি এস হবে। ক্লিয়ার? তাহলে কি বললাম, যখন মাল্টিপল সাবজেক্ট থাকবে এবং মাল্টিপল সাবজেক্টের সাথে এর ক্ষেত্রে র বা এর বোঝাবে, তখন কি হবে, একদম শেষের যে সাবজেক্ট থাকবে তার সঙ্গে অ্যাপোস্ট্রফি এসটা হবে। ক্লিয়ার? ভালো করে এবার বুঝিয়ে দিই, দেখে নাও বাক্যটা। দেয়ার ইজ নো মানি, সেখানে কোনো পয়সা নেই, ইন দ্য ব্যাংকে ইন রাজেশেস অ্যান্ড রিনাস জয়েন্ট অ্যাকাউন্ট। তাহলে রাজেশ এবং রিনার কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট, তাহলে রাজেশ আর রিনার, দেখো রাজেশের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস দিয়েছে, রিনার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস দিয়েছে। আমি কি বললাম, পরপর অনেকগুলো সাবজেক্টের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি র বা এর বোঝালে একদম লাস্টেরটার সঙ্গে অ্যাপোস্ট্রফি এস দেবো, প্রত্যেকটার সঙ্গে দেওয়ার কোনো দরকার নেই। তাহলে প্রথমটার অ্যাপোস্ট্রফি এসটা দেবো না, ইন রাজেশ অ্যান্ড রিনাস জয়েন্ট অ্যাকাউন্ট, পরেরটা ঠিক আছে। ক্লিয়ার? তাহলে দেয়ার ইজ নো মানি ইন দ্য ব্যাংক ইন রাজেশ অ্যান্ড রিনাস জয়েন্ট অ্যাকাউন্ট। 4 দাগ হয়ে গেল, এবার যাবো 5 দাগ। হ্যাঁ, 5 দাগ কি বলছে দেখো, 5 দাগ বলছে নট অনলি উই স, হ্যাঁ কি বলছে আমরা দেখে নেবো। 5 দাগ বলছে নট অনলি উই স দ্য প্রেসিডেন্ট, যে আমরা শুধুমাত্র প্রেসিডেন্টকে দেখেছিলাম তা নয়, বাট অলসো আরও দ্য চিফ মিনিস্টার, আমরা মুখ্যমন্ত্রীকে দেখেছিলাম অফ দিল্লির। ক্লিয়ার? তাহলে আমরা যে শুধুমাত্র রাষ্ট্রপতিকে দেখেছিলাম তা নয়, বাট অলসো দ্য চিফ মিনিস্টার অফ দিল্লি। তাহলে এখানে আমি বলেছিলাম নট অনলি থাকলে নট অনলির সঙ্গে আমাদের কি হয়, বাট অলসো হয়। এবার কোনো বাক্যে যদি নট অনলি বাট অলসো থাকে, এটা মাথায় রাখতে হবে। আমি নিয়ম বলেছিলাম, সেটা কিসের ক্ষেত্রে, নট অনলি বাট অলসো, আর বলেছিলাম কি আইদার, EITHER, আইদার অর, আর একটা আছে কি নিদার বা নিদার যাই বলতে পারো, নিদার নর। এদের ক্ষেত্রে, এই তিনটের ক্ষেত্রে যে দুটো সাবজেক্টকে ডিফাইন করবে বা যে দুটো ওয়ার্ডকে, এরা যখন কোনো বাক্যের মধ্যে থাকবে, যে দুটো ওয়ার্ড, WORD, যে দুটো ওয়ার্ডকে ডিফাইন করবে ঠিক তাদের আগে বসবে, এরা নট অনলি বাট অলসো, ইদার অর নিদার নর, ঠিক তার আগেই বসবে। ক্লিয়ার? যেমন ধরো এখানে কি বলেছে দেখো, কোন দুটো ওয়ার্ডকে ডিফাইন করছি, সেটা নাউন হতে পারে, ভার্ব হতে পারে। কি বলছে দেখো, নট অনলি উই স দ্য প্রেসিডেন্ট, একটাই বলছে আমরা প্রেসিডেন্টকে শুধুমাত্র দেখেছিলাম তা নয়, বাট অলসো দ্য চিফ মিনিস্টার। ক্লিয়ার? চিফ মিনিস্টারকে দেখেছিলাম। তাহলে দুটো সাবজেক্ট, দুটো ওয়ার্ড কোনটা, একটা প্রেসিডেন্ট, একটা হচ্ছে চিফ মিনিস্টার, এই দুটোকে ফোকাস করছে। দেখো চিফ মিনিস্টারের আগে কিন্তু বাট অলসো আছে, তাহলে প্রেসিডেন্টের আগে কিন্তু নট অনলি নেই। এবার এখানে আমি বলেছিলাম যে শর্টকাট প্রসেস মাথায় রাখবে, যে বাট অলসোটা কোন ওয়ার্ডের আগে আছে, বাট অলসো একটা নাউনের আগে আছে, তাহলে কিন্তু নট অনলিটাও একটা নাউনের আগে রেখে দেবে। বাট অলসোতে সাধারণত ভুল থাকে না, এটা কিন্তু শর্টকাট প্রসেস, কিন্তু মিনিং বুঝে করবে, আমি বারবার এটা কিন্তু তোমাদেরকে রেকমেন্ড করব, সাজেস্ট করব যে এটা তো শর্টকাট প্রসেস, বাট অলসোতে সাধারণত ভুল দেখা যায় না, কিন্তু এটা কিন্তু না বুঝে করার মতো হয়ে যাবে। ক্লিয়ার? তো বুঝে করবে। তো বাট অলসো দেখো চিফ মিনিস্টারের আগে আছে, আমরা নট অনলিটা প্রেসিডেন্টের আগে দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে কি হবে, নট অনলি, তাহলে হবে কি উই স নট অনলি, উই স আমরা কি করব, উই স নট অনলি। ক্লিয়ার? তাহলে উই স নট অনলি দ্য প্রেসিডেন্ট বাট অলসো দ্য চিফ মিনিস্টার। ক্লিয়ার? বোঝা গেল? এবার যাবো নেক্সট 6 দাগ কি বলছে দেখো। হ্যাঁ, তাহলে আমাদের ইরর কিন্তু হয়ে গেল। এবার আমরা যাব কি, এবার যাব হচ্ছে ওয়ান ওয়ার্ড, এবার যাব কিন্তু আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ক্লিয়ার? তো কি বলছে দেখো, 6 দাগে আমরা ওয়ান ওয়ার্ড শুরু করছি। কি বলছে, ওয়ান হু মেক্স অ্যান্ড সেল সুইটস, একজন ব্যক্তি যে কিনা তৈরি করে এবং বিক্রি করে মিষ্টি এবং পেস্ট্রিজ। ঠিক আছে? তো মিষ্টি যে বিক্রি করে তাকে আমরা কি বলবো, তাকে আমরা ময়রা বলি, বাংলাতে কি বলি, ময়রা। তো কনফেকশনার ইজ দ্য কারেক্ট আনসার, ময়রা। যে মিষ্টি তৈরি করে তাকে আমরা কি বলবো, ময়রা। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো অপশন দেখবো আমরা। গ্রসার কাকে বলে,
গ্রসার বলে হচ্ছে মুদি, মুদি, মুদিকে কিন্তু আমরা গ্রসার বলি, মানে একজন ব্যক্তি। আর শপকিপার হু সেলস ফুড অ্যান্ড আদার্স হাউস হোল্ড গুডস বলতে পারি। আ শপকিপার হু সেলস ফুড অর আদার হাউস হোল্ড গুডস বলতে পারি, যে গৃহের যে সমস্ত অন্যান্য জিনিসপত্র লাগে এবং খাবার দাবার লাগে সেই খাবার দাবারগুলোকে বিক্রি করে, যে তাকে বলবো মুদি। ক্লিয়ার? কবলার কাকে বলে? কবলার আমরা বলবো মুচি, মুচি মানে আমরা বলতে পারি সামওয়ান হু মেন্স মানে MENDS মেন্স শুজ, সামওয়ান হু মেন্স শুজ SHOES মানে একজন ব্যক্তি যে জুতো সারাই করে তাদেরকে আমরা মুচি বলি। বারবার মানে কাকে বলি? বারবার আমরা নাপিতকে বলি, নাপিত মানে আমরা সবাই জানি সামওয়ান হু কাটস আদার্স হেয়ার একজন ব্যক্তি যে অন্যের চুল কাটে। ক্লিয়ার? এটাই আমরা বলতে পারি সে প্রফেশন হিসেবে থাকে, তো সেটাকে সেই ব্যক্তিটাকে আমরা বলবো বারবার মানে নাপিত। ক্লিয়ার? তাহলে এখান থেকে 6 সঠিক উত্তর কিন্তু বি পেয়ে গেলাম, যে মিষ্টি তৈরি করে। সামওয়ান বা ওয়ান হু মেক্স অ্যান্ড সেল সুইটস অ্যান্ড পেস্ট্রিজ তাকে বলে কিন্তু কনফেকশনার, ময়রা। এবার যেমন নেক্সট 7 দাগ কি বলছে দেখো। হ্যাঁ, 7 দাগ কি বলছে আমরা দেখে নেবো। বলছে দ্য আর্ট অফ ক্লিনিং, একটা আর্ট মানে একটা শিল্প, একটা কলা, অফ ক্লিনিং অ্যান্ড প্রিজার্ভিং পরিষ্কার করা এবং সংরক্ষণ করা, এনিম্যাল স্কিন মানে পশুর যে চামড়া, চর্ম, সেই চর্ম সংরক্ষণ করার যে শিল্পকলা তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো টেক্সিডার্মি। মানে হচ্ছে কি চর্ম সংরক্ষণ বলবো, সংরক্ষণ। ঠিক আছে? চর্ম সংরক্ষণ, হ্যাঁ চর্ম সংরক্ষণ করার বিদ্যাকেও বলতে পারি। ক্লিয়ার? তো টেক্সিডার্মি দ্য আর্ট, চর্ম সংরক্ষণের যে কলা, চর্ম সংরক্ষণের যে কলা বলতে পারি, কলা বা চর্ম সংরক্ষণও বলতে পারো। ক্লিয়ার? তাহলে টেক্সিডার্মি ইজ দ্য কারেক্ট আনসার, ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো অপশন দেখবো। দেখো এটিমোলজি মানে কি? এটিমোলজি মানে হচ্ছে শব্দের উৎপত্তিগত বিদ্যা। শব্দের, আমি ইংলিশ বলে দিচ্ছি, শব্দের উৎপত্তিগত বিদ্যা। ইংলিশে আমরা এটাকে কি বলতে পারি? যে স্টাডি অফ দ্য ব্রাঞ্চ অফ স্টাডি বা দ্য স্টাডি দ্যাট ডিলস উইথ দ্য অরিজিন অফ ওয়ার্ডস মানে বিভিন্ন শব্দ, সেই শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে সেই সংক্রান্ত যে স্টাডিটা, পড়াশোনাটা, তাকে আমরা বলবো এটিমোলজি। দ্য স্টাডি দ্যাট কনসার্নস উইথ দ্য অরিজিন অফ ওয়ার্ডস, দ্যাট ইজ কনসার্নড বাই দ্য স্টাডি দ্যাট ডিলস উইথ দ্য অরিজিন অফ ওয়ার্ডস, তাকে বলবো এটিমোলজি। ট্যাক্সোনমি আমরা কাকে বলবো? ট্যাক্সোনমি বলবো হচ্ছে আমরা বলতে পারি শ্রেণীবিন্যাস। ঠিক আছে? শ্রেণীবিন্যাসকে আমরা বলতে পারি শ্রেণীবিন্যাস। ট্যাক্সোনমি মানে শ্রেণীবিন্যাস, এবার সেটাকে আমরা কি করে বলবো? বিন্যাস। ক্লিয়ার? আমরা বলতে পারি দ্য স্টাডি that is concerned with, the study একটা study that is concerned with the classification of organism মানে কি? জীব। organism মানে জীব, বিভিন্ন জীবের যে অঙ্গ সংস্থান বিদ্যা, কোন জীবটা কোন শ্রেণীর মধ্যে পড়ছে তাকে আমরা বলবো কিন্তু শ্রেণীবিন্যাস, মানে আমরা বলবো কি? হ্যাঁ, ট্যাক্সোনমি। ক্লিয়ার? শ্রেণীবিন্যাসকে বলবো ট্যাক্সোনমি। তো ইংলিশে কি বলবো? দ্য স্টাডি দ্যাট ইজ কনসার্নড উইথ দ্য ক্লাসিফিকেশন অফ অর্গ্যানিজম, বিভিন্ন জীবের যে সমস্ত শ্রেণী বিভাগ সেই সংক্রান্ত বিদ্যাকে ট্যাক্সোনমি বলবো। আর ডার্মাটোলজি মানে কাকে বলবো? ডার্মাটোলজি মানে বলছে চর্ম রোগ সংক্রান্ত বিদ্যা। ঠিক আছে? সংক্রান্ত শুধু আমি লিখলাম, আচ্ছা সংক্রান্ত বিদ্যা যদি আমি বলি। ক্লিয়ার? এইবার এটাকে চর্মরোগ সংক্রান্ত কি করে বলবো? দ্য ব্রাঞ্চ অফ স্টাডি দ্যাট ইজ কনসার্নড উইথ দ্য ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট অফ স্কিন ডিসঅর্ডার, মানে স্কিন ডিসঅর্ডার্স মানে চর্ম বা চামড়ার যে সমস্ত রোগগুলো হয় তার যে ডায়াগনোসিস মানে হচ্ছে রোগ নির্ণয় এবং ট্রিটমেন্ট করা হয় যে পড়াশুনোর মাধ্যমে, যে স্টাডির মাধ্যমে, তাকে আমরা সেই স্টাডিটাকে বলি ডার্মাটোলজি, চর্মরোগ সংক্রান্ত বিদ্যা। ক্লিয়ার? এবার যাবো হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। তাহলে এখানে কিন্তু 7 দাগের সঠিক উত্তর আমাদের কিন্তু টেক্সিডার্মি হলো। এবার নেক্সট কি বলছে দেখো, 8 দাগ।
হ্যাঁ, 8 দাগ কি বলছে দেখো, 8 দাগ আমাদেরকে বলছে এ পার্সন, একজন ব্যক্তি অর থিং, একটা জিনিস, দ্যাট হ্যাজ দ্য সেম নেম অ্যাজ আদার্স, যে জিনিসটা কিন্তু অন্য আর একজন ব্যক্তি বা অন্য আর একটা জিনিসের মতন একই নাম, মানে দুজন ব্যক্তি বা দুটো জিনিসের যদি সেম নাম থাকে তাকে আমরা বলবো কিন্তু নেমসেক। নেমসেক মানে কি, আমরা বলি না মিতে, মিতে বলি না, মিতে, যে তোর নাম আমার নাম সেম, আমরা একে অপরের মিতে, মানে সমনামযুক্ত ব্যক্তি বা জিনিস, ঠিক আছে, সমনাম, সমনাম যুক্ত ব্যক্তি, সমনাম যুক্ত ব্যক্তি বা জিনিসকে কিন্তু আমরা বলবো, ক্লিয়ার, নেমসেকলে বি ইজ দ্য কারেক্ট আনসার। সিউডোনিম মানে কি, সিউডোনিম মানে হচ্ছে ছদ্মনাম, সিউডোনিম মানে হচ্ছে ছদ্মনাম। ইংলিশে কি বলবো, ইংলিশে বলবো, মনে করো আমরা বলতে পারি আফিকটিশিয়াস নেম, আফিকটিশিয়াস একটা কাল্পনিক নাম বা একটা পেন নেম, একটা পেন নেম বলতে পারি, PEN, পেন নেম বা ফিকটিশিয়াস কাল্পনিক নাম, that is used usually by an author, that is used usually but normally by an author, একজন লেখক তার লেখা লিখতে গিয়ে যদি কোনো অন্য নামে, নিজের নামের পরিবর্তে যদি কোনো একটা অন্য নাম ব্যবহার করেন সেটাকেই বলি আমরা ছদ্মনাম। বোঝা গেল? আর রিলেটিভ মানে কি, রিলেটিভ মানে আমরা সবাই জানি আত্মীয়, আত্মীয়, তাহলে এটাকে আমরা ইংলিশে কি বলবো, আমরা বলতে পারি যে কানেক্টেড উইথ আ পারসন বাই ম্যারেজ অর ব্লাড রিলেশন, ক্লিয়ার। যদি ব্লাড রিলেশনের মাধ্যমে বা কোনো বৈবাহিক সম্পর্কের মাধ্যমে একজন আর একজনের সাথে সম্পর্কিত হয় তাকেই কিন্তু বলবো আমরা রিলেটিভ, ক্লিয়ার। কানেক্টেড বা রিলেটেড টু আ পারসন, ঠিক আছে, যে ব্যক্তিটা কিন্তু একে অপরের সঙ্গে কানেক্টেড হচ্ছে বাই ম্যারেজ অর বাই ব্লাড রিলেশন, ক্লিয়ার। সাকসেসর মানে কি বলবো, সাকসেসর, সাকসেসর মানে আমরা বলবো কিন্তু উত্তরাধিকারী, 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 ক্লিয়ার। উত্তরাধিকারী আমরা কাকে বলবো, বলতে পারি যে এ পার্সন হু কামস টু আ প্লেস বা পজিশন, এ পার্সন হু কামস টু এ পজিশন আফটার সামওয়ান, আফটার সাম আদার পার্সন, ক্লিয়ার। মানে একটা জায়গা, মনে করো একটা অফিসে কোনো একটা প্লেস আছে, কোনো একটা পদ আছে এবং সেই পদটায় একজন ব্যক্তি অবসর নিল, অবসর নেওয়ার পরে সেই জায়গায় অন্য আর একজন ব্যক্তি আসছে, এই যে নতুন যে ব্যক্তিটি আসছে সেই ব্যক্তিটিকে আমরা বলবো সাকসেসর, উত্তরাধিকারী, ক্লিয়ার। তাহলে সাকসেসর হয়ে গেল। আমাদের এখান থেকে সঠিক উত্তর কি পাচ্ছি, এ পার্সন অর থিং দ্যাট হ্যাজ দ্য সেম নেম অ্যাজ আদার, তাকে বলবো নেমসেক, সমনামযুক্ত ব্যক্তি বা জিনিসকে, ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ, এইবার হ্যাঁ এইখানে আরেকটা জিনিস বলে দিই, সাকসেসর মানে উত্তরাধিকারী আর প্রেডিসেসর মানে কিন্তু পূর্বপুরুষ, ভালো করে বোঝো। তাহলে এই যে পদটা, এই যে চেয়ারটা, এই চেয়ারটা একজন দখল করেছিল, এই ব্যক্তিটি, ইনি অবসর নিল, রিটায়ার করলো, RETIRE, রিটায়ার। তাহলে এই যে রিটায়ার করার পরে নতুন ব্যক্তি আসলো, তাহলে নতুন যে আসলো তাকে বলবো সে সাকসেস করলো, সাকসেস পেলো এই চেয়ারটাতে, ঠিক আছে। তাহলে উত্তরাধিকারী হলো, এই ব্যক্তিটাকে নতুন ব্যক্তি আসলো এটাকে বলবো সাকসেসর, আর আগে যে ছিল তাকে কিন্তু বলবো প্রেডিসেসর, আগে যে ছিল, যে অবসর নিল তাকে বলবো কিন্তু প্রেডিসেসর, ক্লিয়ার, পূর্বপুরুষ। তো এবার চলো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলবো 9 দাগ যাব, 9 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 9 দাগ বলছে যে দ্য অরিজিনাল ইনহ্যাবিটেটস অফ আ কান্ট্রি, দ্য অরিজিনাল ইনহ্যাবিটেটস মানে বলতে চেয়েছে একদম আসল যে বাসিন্দা অফ এ কান্ট্রি, একটা দেশের একদম আসল, যারা কিন্তু মনে করো যদি আমি একটা দেশ ভাবি বা একটা প্লেস ভাবি, এটা কোনো একটা জায়গা, এটা প্লেস, ক্লিয়ার, PLACE। এবার এই প্লেসে কতগুলো মানুষ তুমি দেখতে পাবে, প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু আজীবন ধরে এই জায়গায় থাকে, আবার অন্য কিছু মানুষজন থাকে যারা কিন্তু অন্য জায়গা থেকে এই জায়গায় প্রবেশ করে, ক্লিয়ার। তো যারা প্রথম থেকেই এই জায়গাতে আছে, এই জায়গাতে এই নির্দিষ্ট প্লেসে, তারা হচ্ছে এই জায়গার অ্যাবরিজিনস, দ্য অরিজিনাল ইনহ্যাবিট্যান্টস মানে বাসিন্দা, একদম আসল যে বাসিন্দা এক জায়গার, তাদেরকে আমরা বলবো অ্যাবরিজিনস মানে আদিবাসী, আদিবাসী কিন্তু তাদেরকে বলবো বাংলাতে, ক্লিয়ার, ওকে। স্লেভস, আমরা এবার দেখবো যে স্লেভস কাকে বলে। স্লেভস মানে কি দেখো, স্লেভস মানে হচ্ছে ভৃত্য বা চাকর আমরা বলতে পারি। এবার ইংলিশে আমরা এটাকে কি বলবো, কৃতদাস বলতে পারি। ইংলিশে বলবো এ পার্সন হু ইজ দ্য লিগাল প্রপার্টি অফ অ্যানাদার। স্লেভস মানে আমরা ধরো যদি কৃতদাস বলি, যদি আমরা কৃতদাস বলি, স্লেভ মানে কৃতদাস, ক্লিয়ার, কৃতদাস বলবো, চাকর বলতে পারি। তো অ্যাকচুয়ালি স্লেভস মানে হচ্ছে কৃতদাস। তো ইংলিশে কি বলবো, আ পার্সন একজন ব্যক্তি হু ইজ দ্য লিগাল প্রপার্টি, যে লিগালি আইনসঙ্গতভাবে অন্য একজন ব্যক্তি তাকে কিনে ফেলেছে
অফ অ্যানাদার, লিগাল প্রপার্টি অফ অ্যানাদার অ্যান্ড ইজ ফোর্সড, এবং তাকে বাধ্য করা হয়, সে বাধ্য হয় টু ওবে দেম, মানে যারা তাদেরকে কেনে তাদের কথা শুনতে কিন্তু বাধ্য হয়, তাদেরকে বলবো কৃতদাস। ক্লিয়ার? এবার ইমিগ্রান্টস কাকে বলে? ইমিগ্রান্টস মানে আমরা বলতে পারি যে প্রবাসী বলতে পারি। ইমিগ্রান্টস মানে হচ্ছে প্রবাসী, প্রবাসী। এবার কি বলবো এটাকে ইংলিশে আমরা কি করে বলবো? বলবো আ পার্সন হু কামস টু লিভ ইন আ ফরেন কান্ট্রি পার্মানেন্টলি। আ পার্সন একজন ব্যক্তি, হু কামস টু এ ফরেন কান্ট্রি টু লিভ দেয়ার পার্মানেন্টলি, একজন ব্যক্তি যে নিজের দেশ ত্যাগ করে অন্য একটা ফরেন কান্ট্রিতে এসে বাস করে পার্মানেন্টলি, তাকে বলি আমরা ইমিগ্রেন্ট। ক্লিয়ার? প্রবাসী কিন্তু বলবো, ঠিক আছে। এইবার রেসিডেন্ট কাকে বলবো? রেসিডেন্ট মানে হচ্ছে স্থানীয় বলতে পারি বা বাসিন্দা বলতে পারি, বাসিন্দা। এবার এইখানটা একটু ছবিটা ফলো করবে। এই যে যারা একটা নির্দিষ্ট প্লেসে অনেক দিন ধরে ছিল, অন্য কোথা থেকে তারা আসেনি, একদম চিরকাল ধরে এখানে আসে, তারা হচ্ছে অরিজিনাল বাসিন্দা এখানকার, এদেরকে বলবো আমরা কি? অ্যাবরিজিনস বলবো, যেটা আমাদের সঠিক উত্তর নয়। ক্লিয়ার? আর কেউ যদি এই যে নিজের দেশ ত্যাগ করে আসছে এই দেশে বাস করার জন্য, এদেরকে আমরা কি বললাম? ইমিগ্রান্টস বললাম। এবার এই ইমিগ্রান্টসরা যখন অনেক দিন ধরে এই জায়গাতে বাস করছে, এই জায়গাতে অনেক দিন ধরে বাস করতে করতে এখানে নিজেদের ডকুমেন্টস তৈরি হয়ে গেছে, সব কিছু তৈরি হয়ে গেছে। ক্লিয়ার? তখন তাদেরকে এই নির্দিষ্ট জায়গার বাসিন্দাও বলতে পারি আমরা, বাসিন্দা বলবো। ক্লিয়ার? তো বাসিন্দা বলতে পারি। তো বাসিন্দা মানে হচ্ছে একটা জায়গায় যারা অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে বাস করছে, ফর আ লং টাইম, ঠিক আছে, তাদেরকেই বলবো কিন্তু রেসিডেন্ট, বাসিন্দা। এবার বাসিন্দা হতে গেলে কিন্তু তার কাছে সমস্ত ডকুমেন্টস থাকতে হবে সেই জায়গার। ক্লিয়ার? তো লিগাল ডকুমেন্টস কিন্তু থাকতে হবে, হোল্ড করতে হবে। তো চলো, তাহলে রেসিডেন্টস হয়ে গেল। এবার যাবো হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। তাহলে 9 সঠিক উত্তর সি। 10 দাগ কি বলছে দেখো। হ্যাঁ, 10 দাগ আমাদেরকে বলছে যে, 10 দাগ কি বলছে দেখো, বলছে ওয়ান হু বিলিভস, একজন ব্যক্তি যে বিশ্বাস করে, আদার্স অন্যদেরকে ইজিলি সহজেই বিশ্বাস করে ফেলে, অ্যান্ড ক্যান বি চিটেড, যে কিন্তু অন্যদের দ্বারা সহজেই ঠকে যায়, তাদেরকে কি বলবো বা তাকে কি বলবো? গালিবল ইজ দ্য কারেক্ট আনসার। অতি সরল, গালিবল মানে হচ্ছে অতি সরল ব্যক্তি। ক্লিয়ার? ইনক্রেডিবল, বাদ বাকি অপশনগুলো দেখো। ইনক্রেডিবল মানে কি? ক্রেডিবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, এই ইন বাদ দিলে হবে ক্রেডিবল মানে যেটাকে বিশ্বাস করা যায়, সামথিং দ্যাট ক্যান বি বিলিভড, তাকে বলবো ক্রেডিবল শুধু। আর ইনক্রেডিবল মানে যেটা হচ্ছে অবিশ্বাস্য, অবিশ্বাস্য মানে যেটাকে বিশ্বাস করা যায় না, সামথিং দ্যাট ক্যান নট বি বিলিভড, তাকে বলবো আমরা ইনক্রেডিবল। ফ্রড মানে কি? ফ্রড মানে আমরা বলতে পারি প্রতারক, প্রতারক মানে যে কিন্তু অন্যদেরকে ঠকায়, সামবডি হু চিটস অ্যান্ড ডিসিভস আদার, সামবডি বা সামওয়ান হু চিটস অ্যান্ড ডিসিভস আদার, যে ঠকায় তাদেরকে বলবো কিন্তু ফ্রড। আর যে সহজেই ঠকে যায় তাকে বলবো গালেবল। বি ইজ দ্য কারেক্ট আনসার, আমাদের কিন্তু 10 দাগের বি ইজ দ্য কারেক্ট আনসার, ভুললে চলবে না। আর নেটিভ মানে কি? নেটিভ মানে হচ্ছে স্থানীয়, নেটিভ মানে হচ্ছে স্থানীয়, কোনো একটা নির্দিষ্ট প্লেস, এতক্ষণ ধরে আমরা বর্ণনা করছিলাম, তো কোনো একটা নির্দিষ্ট প্লেস, এবং সেই প্লেসে কোনো একজন ব্যক্তি যদি জন্মের পর থেকে যদি কেউ এখানে থাকে, ক্লিয়ার, তাহলে সেই ব্যক্তিটাকে আমি সেই ব্যক্তিদেরকে আমরা এই জায়গার কি বলবো? নেটিভ বলতে পারি, এই জায়গার স্থানীয় বলতে পারি। ক্লিয়ার? একদম ইজি জিনিস। তো সঠিক উত্তর আমরা কি পেলাম? বি পেলাম, গালেবল। 10-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। 11 দাগ কি বলছে দেখো। এবার কিন্তু আমরা 11 দাগে চলে যাবো। আমাদের কিন্তু ওয়ান ওয়ার্ড হয়ে গেল 5টা। তো 5টা ওয়ান ওয়ার্ড কিন্তু আমরা করলাম না, ভালো করে বোঝো। 5টা কোয়েশ্চেন ছিল, প্রত্যেকটাতে 4টে করে অপশান ছিল, 4 5 কত হয়? 20। তো 20টা কিন্তু ওয়ান ওয়ার্ড নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। তো বিষয়টা কিন্তু এইভাবেই আমাদেরকে দেখতে হবে। 5টা কোয়েশ্চেন কিন্তু তোমরা সলভ করোনি। ক্লিয়ার? এবার চলো হচ্ছে নেক্সট 11 দাগ কি বলছি দেখো। 11 দাগ কি বলছে দেখবো আমরা। বলছে উই রেসপেক্ট ইউ, বলছে আমরা সম্মান করি। আচ্ছা, হ্যাঁ, বলছে কি উই রেসপেক্ট ইউ, আমরা তোমাকে সম্মান করি, বাট উই ডোন্ট এগ্রি, আমরা বিশ্বাস করি না। আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করবো। এবার ড্যাশ ইউর আইডিয়াস, বলছে আমরা তোমাকে সম্মান করি ভাই, ঠিক আছে, কিন্তু কি হলো? বাট কিন্তু উই ডু নট এগ্রি, আমরা রাজি নই তোমার এই মতামতের সঙ্গে, এই ধারণার সঙ্গে। ঠিক আছে, এগ্রির পরে আমি প্রিপোজিশন কি বলে দিয়েছিলাম প্রিপোজিশনের ক্লাসে, আর একবার মেনশন করবো। এগ্রি কোনো মানুষের সাথে হলে এগ্রি উইথ সামওয়ান, এগ্রি উইথ সামওয়ান। ক্লিয়ার? কোনো ব্যক্তির সঙ্গে হলেও এগ্রি উইথ হবে। আর এগ্রি যদি টু হয়, আমি বলেছিলাম কোনো প্রপোজাল, কোনো প্রস্তাব, প্রপোজাল বা থিং বলতে পারো, কোনো থিং, কোনো একটা জিনিসের সাথে রাজি হলে, ক্লিয়ার, তাকে বলবো আমরা এগ্রি টু। কোনো প্রস্তাব, কোনো মানুষ সাথে রাজি হলে এগ্রি উইথ। আর টু কখন হবে? যখন তার প্রস্তাবের সঙ্গে আমরা রাজি হব, প্রপোজাল বা কোনো একটা থিং, জিনিস। আর এগ্রি অন কখন হবে? এগ্রি অন
যে সাবজেক্ট SUBJECT যে সাবজেক্টের প্রপোজাল, যে বিষয়ে আমরা আলোচনা করছি, কোনো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি অনেকক্ষণ ধরে অনেকে মিলে, তো যে বিষয়ে আলোচনা করছি সেই বিষয়ে যদি রাজি হওয়া বোঝায় তাহলেই কিন্তু এগ্রি অন হবে। আই এগ্রি উইথ ইউ মানে মানুষ, তাহলে আমি তোমার সঙ্গে রাজি, টু ইউর প্রপোজাল তোমার প্রস্তাবের সাথে, অন দিস সাবজেক্ট, অন দিস ম্যাটার, অন দিস পয়েন্ট। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই হচ্ছে কেস। এবার এখানে কি বলছে দেখো, বলছে উই রেসপেক্ট ইউ, আমরা তোমাকে সম্মান করি, বাট উই ডু নট এগ্রি টু ইউর আইডিয়াস। এখানে অনেকে ব্যতিক্রম, অনেকে অনেক কন্ট্রোভার্সি করবে, আমি বলবো টুই করতে, আমি তোমাদেরকে বলবো টু করবে ইউর আইডিয়া। দেখো আইডিয়া মানে একটা জিনিস, একটা থিং, এবার এটা একটা প্রস্তাবও হতে পারে, তোমার ধারণা একটা প্রস্তাব, তাহলে কোনো মানুষ হলে উইথ, কোনো থিং, কোনো জিনিস হলে কিন্তু টু ইজ দ্য কারেক্ট আনসার। এসএসসিও কিন্তু টু অপশান নিয়েছে এবং এই কারণেই হবে টু। ক্লিয়ার? তো উই রেসপেক্ট ইউ বাট উই ডোন্ট এগ্রি টু ইউর আইডিয়াস, এ ইজ দ্য কারেক্ট আনসার। কন্ট্রোভার্সি করার কোনো দরকার নেই। নেক্সট কোয়েশ্চেন চলো। নেক্সট কি বলছে দেখো, 12 দাগ কি বলছে আমরা দেখবো। 12 দাগ বলছে যে এগস আর সোল্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন। এগস আর সোল্ড মানে ডিম বিক্রি করা হয় ড্যাশ দ্য ডজন, বাই দ্য ডজন। বাই কোনো একটা জিনিস যদি ডজন অনুযায়ী বিক্রি করা হয়, যদি কিলো KILO কিলো অনুযায়ী বিক্রি করা হয়, মানে নির্দিষ্ট যে এককে আমরা বিক্রি করি, কোনো দর বলিনি যে 5 টাকা কিলো দরে, 5 টাকা ডজন দরে। ক্লিয়ার? যদি ডাইরেক্ট কোনো টাকা মেনশন না করে বলে দেয় যে ডজন দরে, ডজন অনুযায়ী, ডজন অনুযায়ী বিক্রি করা হয়, কিলো অনুযায়ী বিক্রি করা হয়, তখন আমরা কিন্তু বাই বলবো। যেমন এগস আর সোল্ড বাই ডজন। ক্লিয়ার? আমি বললাম রাইস ইজ সোল্ড বাই কিলো দরে চাল বিক্রি করা হয়। কিন্তু যদি রেট বলি, যদি রেট কথাটা আসে, রেট দরে 5 রুপিস, ঠিক আছে, অ্যাট 5 রুপিস, আমি ধরো বললাম এখানে যে রেট আসলো, রেট অ্যাট 5 রুপিস, RUPEES, অ্যাট 5 রুপি, কিন্তু এস দেবো না, কিন্তু বলেছিলাম নিউমেরিক্যাল ওয়ার্ড আছে রুপিস, আচ্ছা 5 রুপিস দেবো, 5 অবশ্যই দেবো, কারণ কি এখানে তখন এখানে তো 1000 নেই। ক্লিয়ার? 1000 100 নেই, তাহলে অ্যাট 5 রুপিস এ কিলো দেবো, KILO। ক্লিয়ার? তাহলে অ্যাট 5 রুপিস আ কিলো। বোঝা গেল? তাহলে এই যে দর বললো, দর আমি বললাম অ্যাট দ্য রেট অফ সামথিং, কোনো একটা প্রাইস দিলাম, অ্যাট দ্য রেট অফ একটা প্রাইসের নাম দিলাম। তাহলে এই রেট কথাটা যদি থাকেও, রেট কথাটা থাকলেও আমাদের অ্যাড বসবে, আর যদি দামটা মেনশন করে দেয় তাহলেও কিন্তু আমাদের অ্যাড বসবে। কিন্তু ডাইরেক্ট যদি কিলো বা ডজন বলে তখন কিন্তু আমাদের বাই বসবে। তাহলে এখানে কোনো দর বলেনি, এখানে আমাদের ডজন দরে বিক্রি করা বলছে, তাহলে বাই ইজ দ্য কারেক্ট আনসার। এগস আর সোল্ড বাই দ্য ডজন। ক্লিয়ার? বোঝা গেল? এবারে এখানে বাই দ্য কিলো হতে পারে, বাই দ্য কিলো হতে পারে, কি হবে? এবার চলো নেক্সট কোয়েশ্চেন। 13 দাগ কি বলছে দেখো। হ্যাঁ ঠিক আছে, এবার এটা কিন্তু যখন গাড়ির এই বিষয়টা, যখন দেখো এই যে রেট বললাম, এই রেটটা তো বিক্রি করার ক্ষেত্রে বললাম। যদি তোমরা কোনো রেটে গাড়ি চালাও, ঠিক আছে, অ্যাট দ্য রেট অফ ইন্টারেস্টের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু অ্যাট দ্য রেট অফ 7% পার অ্যানাম, সেখানেও কিন্তু অ্যাড বসবে। রেট আসলেই সেটা গাড়ির গতি বলুক, কোনো ইন্টারেস্ট বলুক, কোনো দরে কিছু বিক্রি করা বলুক, রেট আসা মানেই কিন্তু অ্যাড প্রিপোজিশন হবে। নেক্সট 13 দাগ কী বলছে দেখো। 13 দাগ বলছে আমাদের যে, হ্যাঁ 13 দাগ বলছে কি বলছে, পভার্টি ওয়াজ স্টেয়ারিং। পভার্টি কিন্তু স্টেয়ার মানে তাকিয়ে থাকা, স্টেয়ার মানে হচ্ছে তাকিয়ে থাকা, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা কারোর দিকে, তাকে বলি স্টেয়ারিং। তাহলে পভার্টি দারিদ্রতা ওয়াজ স্টেয়ারিং তাকিয়ে ছিল হার, তার দিকে ড্যাশ দ্য ফেস, এবং তার দিকে তাকিয়েছিল, কিন্তু নির্দিষ্ট তার দিকে, তার কোন দিকে, মুখের দিকে, ইন হবে। ক্লিয়ার? আই লুকড হিম ইন দ্য আইস। ধরো আমি বললাম অ্যাকচুয়ালি লুকের পরে প্রিপোজিশন কি বসে, ভালো করে বোঝো। আই লুক অ্যাট, লুকের পরে প্রিপোজিশন, এই স্টেয়ারের পরে কিন্তু প্রিপোজিশন অ্যাট বসে, অ্যাপ্রোপ্রিয়েট, স্টেয়ার অ্যাট। আমি বলে দিচ্ছি আই লুক অ্যাট হিম, আমি তাকাই তার দিকে, বা আমি এখানে ইডি দিয়ে দিলাম, আই লুকড অ্যাট হিম, আমি তাকিয়েছিলাম তার দিকে। দেখো কারোর দিকে তাকালে লুকের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাড হয়, কিন্তু এই বাক্যটাকে আমি এইভাবেও লাগতে পারি, আমি তার দিকে তাকিয়েছি, আমি কিন্তু কোনো পার্টিকুলার কোনো জায়গা মেনশন করিনি, তার মুখের দিকে, তার হাতের দিকে, তার পায়ের দিকে তাকিয়েছিলাম বলিনি। তাহলে আমি যদি বলি এবার যে মেনশন করে দিয়েছিলাম আমি তার দিকে, তার মুখের দিকে তাকিয়েছিলাম, তখন কি বলবো এই বাক্যটাকে, আই লুকড অ্যাট দেবো না, হিম দেবো, আই লুকড হিম ইন দ্য ফেস। এবার যে জিনিসটা আমি স্পেসিফাই করছি, পার্টিকুলারাইজ করছি, তার আগে ইন দেবো, আই লুকড হিম ইন দ্য ফেস। ক্লিয়ার? বোঝা গেল? এই হচ্ছে ডিফারেন্স। তো স্টেয়ারের ক্ষেত্রেও তাই, স্টেয়ার যদি এখানে বাদবাকি অপশান না থাকতো, ইন দ্য ফেস টেস না থাকতো, এই হারের পরে ফুল স্টপ থাকতো, তাহলে আমরা কি করতাম, পভার্টি ওয়াজ স্টেয়ারিং অ্যাট হার, স্টেয়ারিং অ্যাট হার। এবার
তার দিকে কার কোথার দিকে তাকাচ্ছিল, মুখের দিকে, সেই কারণে স্টেয়ারের পরে কোনো প্রিপোজিশন না দিয়ে ডাইরেক্ট হার নিয়ে এসছে এবং যেটার দিকে তাকানো বোঝাচ্ছিল তার আগে ইন। বোঝা গেল? তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। পভার্টি ওয়াজ স্টেয়ারিং হার ইন দ্য ফেস। পার্টিকুলার কোনো কিছু দেখলে তখন কিন্তু এইভাবে ইন বসবে। বোঝা গেল? এবার যাবো নেক্সট। 13 দাগ হয়ে গেল। এবার দেখবো 14 দাগ। প্রিপোজিশনের ক্লাস চলছে আমাদের। হ্যাঁ, 14 দাগ কি বলছে দেখো। 14 দাগ বলছে ইন ভিউ অফ এক্সেসিভ হিট। এই ইন ভিউ অফ এর মানে কি? বিকজ অফ BECAUAC, এটা কিন্তু একটা ফ্রেজ। বিকজ বা বিকজ অফ মানে কারণে, এটা কিন্তু একটা ফ্রেজ। বোঝা গেল? তাহলে কি বলছে? ইন ভিউ অফ দ্য এক্সেসিভ হিট। এক্সেসিভ মানে কি? অতিরিক্ত যে গরম, সেই গরমের কারণে, অতিরিক্ত গরমের কারণে স্কুলস ইন দিল্লিতে স্কুলগুলো রিমেইন্ড ছিল ক্লোজড মানে বন্ধ ছিল, ড্যাশে উইক এক সপ্তাহ ধরে, বলেছে ধরে, এক সপ্তাহ ধরে কিন্তু বন্ধ ছিল, ইন জুলাই মাসে। দেখো মাসের নামের আগে প্রিপোজিশন কিন্তু ইন দিয়েছে, মাথায় রাখতে হবে। তাহলে ধরে বলছে, ধরে বললে প্রিপোজিশন আমাদের ফর হয়। ফর ইজ দ্য কারেক্ট আনসার, এ। ঠিক আছে, ফর এ উইক। বোঝা গেল? তাহলে ইন ভিউ অফ এক্সেসিভ হিট, অতিরিক্ত গরমের কারণে স্কুলস ইন দিল্লি রিমেইন্ড ক্লোজ বন্ধ ছিল, ফর আ উইক এক সপ্তাহ ধরে, ইন জুলাই মাসের নামের আগে ইন, বছরের আগে ইন, ডের আগে অন সানডে, অন মানডে। ক্লিয়ার? বোঝা গেল? পার্টিকুলার টাইম বললে অ্যাট 7 AM, অ্যাট 7 PM। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। 15 দাগ। 15 দাগ কি বলছে আমরা দেখবো। লাস্ট প্রিপোজিশনের কোয়েশ্চেন আমাদের 15। এখানে 5 দেখা যাচ্ছে আমাদের, আমরা 15 দেখতে পাচ্ছি না, এবার দেখতে পেয়েছি 15। ওকে, তো এবার চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, আমাদের প্রশ্নটা দেখতে পারলেই হবে। অ্যারিস্টটল হেল্ড দ্যাট। অ্যারিস্টটল হেল্ড, এটাকে আমরা বলেছিলাম, আমরা বললাম যে তুলে ধরেছিল বা বলেছিল। অ্যারিস্টটল টোল্ড দ্যাট, আমরা হেল্ড লেখা আছে। সাম পারসনস আর ফিট টু রুল। কিছু কিছু ব্যক্তি আছে, সাম পারসনস, আর তারা কিন্তু উপযুক্ত, ফিট মানে উপযুক্ত, সাম পারসনস আর ফিট টু রুল, তারা হচ্ছে শাসন করার উপযুক্ত। ওয়াইল যখন, আদার্স অন্যরা, আর ফিট হয় উপযুক্ত, টু বির পরে ভার্বের থার্ড ফর্ম মানে কিন্তু বাক্যটা প্যাসিভ। অন্য ব্যক্তিরা আছে যারা কিন্তু আদার্স, তারা কিন্তু শাসিত হওয়ার উপযুক্ত। ভালো করে বাক্যটা বোঝো। অ্যারিস্টটল হেল্ড দ্যাট, অ্যারিস্টটল বলেছিল যে সাম পার্সন, কিছু ব্যক্তিরা, আর ফিট উপযুক্ত, টু রুল শাসন করতে, যারা শাসন করবে, শাসন করার উপযুক্ত। হোয়াইল যেখানে, আদার্স অন্যরা, আর ফিট অন্যরা হয় উপযুক্ত, টু বি ভার্বের থার্ড ফর্ম প্যাসিভ শাসিত হওয়ার উপযুক্ত। তাহলে কারোর ওপরে শাসন করা আমরা রুল ওভার বলবো, রুল ওভার, OVER, রুল RULE, রুল ওভার সামওয়ান বা সামবাডি, রুল ওভার শাসন করা। ক্লিয়ার? রুল ওভার সামওয়ান বা সামবাডি, শাসন করা। তাহলে রুল ওভার ইজ দ্য কারেক্ট আনসার, এ ইজ দ্য কারেক্ট আনসার। হোয়াইল আদার্স আর ফিট টু বি রুলড ওভার। বোঝা গেল? চলো নেক্সট। তাহলে আমাদের প্রিপোজিশনের ক্লাস কিন্তু হয়ে গেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস আমাদের। এবার চলে যাব আমরা কিন্তু টাচ। এবার যাবো ইডিয়ামে। কি বলছে দেখো, ইডিয়াম বলছে 16 দাগ, খুব মন দিয়ে শুনবে, সুন্দর করে শুনবে। এক্সপ্লানেশন এবং স্টোরিগুলো কিন্তু, স্টোরি রিলেট না করলে ইডিয়াম মুখস্থ করলে চলবে না। হাজার হাজার ইডিয়াম করবো আমরা, স্টোরিটা মাথায় রাখবো। একবার স্টোরিটা যদি তোমার মাথায় মনে থেকে যায়, তুমি কিন্তু 10 দিন, 15 দিন, 20 দিন পরে, 1 মাস পরেও ইডিয়ামটা শুনলে তোমার কিন্তু মাথায় থাকবে যে এই ইডিয়ামটা, স্টোরিটা এরকম ছিল, মানে মিনিংটা এরকম হবে। তো সেই কারণে আমি স্টোরিটাকে ভালো করে বোঝার চেষ্টা করতে বলছি বারবার। টাচ অল বেসেস। বেস মানে কি? বেস মানে হচ্ছে ভিত বলতে পারি আমরা, ভিত্তি বা ভিত ধরলাম, মানে মূল যে বিষয়গুলো। বেসিক আমরা বলি না, যে কোনো একটা গ্রামার একজন শিক্ষক শেখাচ্ছে, স্টোরি ভালো করে বোঝো। একজন শিক্ষক কোনো একটা গ্রামার ক্লাস ভালো করে শেখাচ্ছে, ইংলিশের ক্লাস হোক, বাংলার ক্লাস হোক, গ্রামারটা শেখাচ্ছে। এবার গ্রামারটাই কিন্তু হচ্ছে বেস। এবার গ্রামার না জানলে কিন্তু তুমি কিছু বুঝতে পারবে না। এবার কোনো একজন স্টুডেন্ট টিচারকে বলছে যে স্যার অবশ্যই আমরা কিন্তু বেসিক থেকে শুরু করব, এবং বেসিক থেকে যা যা কিছু আছে সমস্ত ডিটেলসগুলো, সমস্ত বেসিক্সগুলো কিন্তু আমাদেরকে স্যার একটু টাচ করিয়ে দেবেন, একটু ভালোভাবে কিন্তু বুঝিয়ে দেবেন। তাই বলছে টাচ অল বেসিস, এবং শিক্ষক মশাই এই স্টুডেন্টের অনুরোধে সমস্ত বেসিক জিনিসগুলোকে টাচ করেছে, মানে কি ইনক্লুড এভরিথিং। শিক্ষক মশাই গ্রামারে যা যা আছে সব কিছু কিন্তু ইনক্লুড করেছে, অন্তর্ভুক্ত করেছে তার টিচিংয়ের মধ্যে। বি ইজ দ্য কারেক্ট আনসার। টাচ অল বেসেস, সমস্ত বেসিক জিনিসগুলোকে টাচ করা, তার মানে ইনক্লুড এভরিথিং, সব কিছুকে অন্তর্ভুক্ত করা। 16 বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো হচ্ছে নেক্সট 17 দাগ। কি বলছে দেখো, 17 দাগে আমরা চলে যাব। 17 দাগ বলছে টু টেক আ ব্যাক সিট, টু টেক আ ব্যাক সিট। এইবার ভালো করে বোঝো, মনে করো একটা সিট,
এবং সেই সিটটা কি ছিল, সেই সিটটা হচ্ছে একটা মন্ত্রীর চেয়ার। ক্লিয়ার? এবং কেউ মনে করো কোনো কারণে মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছে, একজন ব্যক্তি কোনো কারণে মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছে, সে আর চাপ নিতে পারছে না, সামলাতে পারছে না, সে কি করলো, অন্য আর একজন ব্যক্তিকে বলল, ভাই তুই আমার জায়গায় চলে আয়, তুই কিন্তু এই মন্ত্রিত্ব পদ সামলা, আমি কি করছি, আমি একটু পেছনের দিকে যে সিটটা আছে কম গুরুত্বপূর্ণ সিট, সেটাই আমি দায়িত্ব নিচ্ছি, আমি সেটা বসছি, তুই কিন্তু এই প্রধানমন্ত্রী হোক বা চিফ মিনিস্টারের পদটা কিন্তু তুই সামলা। একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে বলছে, ঠিক আছে, যাকে বলেছে সে খুব খুশি, কিন্তু যে দিয়ে দিল সে কিন্তু যে কন্ট্রোল তার কাছে ছিল, কন্ট্রোলটা কিন্তু অন্য কারোর হাতে দিয়ে দিল, সে কিন্তু কম গুরুত্বপূর্ণ জায়গাটা নিয়ে নিল। তাই বলছে টু টেক আ ব্যাক সিট, পেছনের সিট, এই যে ব্যক্তিটা পেছনের সিট নিল, তার মানে কি, সে কন্ট্রোল ছেড়ে দিল, তার কাছে ক্ষমতা ছিল, চিফ মিনিস্টারের ক্ষমতা ছিল, তাহলে সিএম এর ক্ষমতা ছিল, এই চেয়ারটা কিন্তু সিএম এর সিট, চিফ মিনিস্টারের সিট, তাহলে চিফ মিনিস্টারের সিট ছেড়ে দেওয়া মানে কন্ট্রোল ছেড়ে দেওয়া এবং কম গুরুত্বপূর্ণ জায়গা দখল করা। ক্লিয়ার? এবার আমরা অপশনে চলে যাব। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, টু বিকাম লেস ইম্পর্টেন্ট। টু বিকাম মানে হওয়া, কম গুরুত্বপূর্ণ হওয়া, আর টু গিভ আপ, গিভ আপ মানে ত্যাগ করা, কন্ট্রোল ওভার থিংস মানে এই যে চেয়ারটা, চেয়ারের ওপরে কন্ট্রোল কিন্তু ছেড়ে দেওয়া, কোনো একটা জিনিসের উপর থেকে কন্ট্রোল ছেড়ে দেওয়া। ক্লিয়ার? তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার 17। এবার চলো 18 কি বলছে দেখো, ভালো করে বুঝবে ইডিয়াম, এটাও খুব সুন্দর ইডিয়াম। বলছে কি, বলছে টু প্যাডেল করা মানে চালানো, আমরা জানি সাইকেলের প্যাডেল করি, ঠিক সেরকম প্যাডেল পা দিয়ে দিয়ে চালানো। ওয়ান্স মানে একজনের, ওন মানে নিজের, কেন মানে নৌকা বলি, নৌকা। ক্লিয়ার? তো একজনের নৌকা সে নিজে চালাচ্ছে, সে কিন্তু কারোর ওপরে ডিপেন্ড করছে না। মনে করো একটা নৌকা কিন্তু যাচ্ছে নদীর ওপর থেকে, তো এখানে একজন ব্যক্তি বসে আছে এবং তার হাতে একটা দাঁড় আছে, সে কিন্তু দাঁড় বেয়ে বেয়ে কিন্তু বয়ে যাচ্ছে একা, কারোর ওপরে ডিপেন্ড করছে না, নিজের কাজ নিজে করছে। সে ডিপেন্ড যদি করতে হয়, সে কিন্তু নিজের ওপরে ডিপেন্ড করছে, অন্য কারোর ওপরে ডিপেন্ড করছে না। বিপদ আসুক, যাই কিছু হোক, আমি নিজের নৌকা নিজে চালিয়ে গন্তব্যস্থলে যাব, কারোর কাছ থেকে কোনো সাহায্য নেব না, সাহায্য নিলে ও পরে আমাকে শোনাবে। তো তাহলে এই যে বলছে টু প্যাডেল ওয়ান্স ওন, কেন, নিজের কাজ নিজে করা, নিজের ওপরে ডিপেন্ড করা। ক্লিয়ার? তো ডি ইজ দ্য কারেক্ট আনসার, ডিপেন্ড অন ওয়ান সেলফ, একজন নিজের ওপরেই কিন্তু ডিপেন্ড করা। ক্লিয়ার? অন্য কারোর ওপরে ডিপেন্ড না করা। তাহলে 18 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 19 দাগ আমাদের কি বলছে, আমরা কিন্তু একটু দেখে নেব। 19 দাগ কি বলছে দেখো, কিপ অ্যাব্রেস্ট। এই অ্যাব্রেস্টের মানে কি, অ্যাব্রেস্ট মানে হচ্ছে পাশাপাশি বা কাছাকাছি বলতে পারি, পাশাপাশি বা কাছাকাছি। ক্লিয়ার? সামনেই আমাদের কি আসছে, ইলেকশন, সামনেই আমাদের কি আসছে, ইলেকশন, TION। তো এইবার কি করছে দেখো, ইলেকশনে একজন ব্যক্তি মানে যে মনে করো পদপ্রার্থী কোনো একটা জায়গা থেকে ভোটে দাঁড়িয়েছে, এবং তার কি করতে হবে, সে কিন্তু যে ভোটে দাঁড়িয়েছে তার কিন্তু ইলেকশনের বিষয়ে, ইলেকশন রিলেটেড সমস্ত নিউজগুলোকে নখদর্পণে রাখতে হবে, সব সময় শুনতে হবে কোথায় কি ঘটছে, মানুষজনের কোথায় চাহিদা, মানুষজন কি চাইছে, কেমন সরকার মানুষ চাইছে, কেমন মন্ত্রী মানুষজন চাইছে, সেই মতো সবসময় খবরের সাথে কিন্তু আপ টু ডেট থাকতে হবে এবং সেই মতো অ্যাকশান নিতে হবে। তাই বলছে কিপ মানে বজায় রাখা বা থাকা, অ্যাব্রেস্ট অফ সামথিং মানে কোনো একটা জিনিসের পাশাপাশি থাকা, সবসময় লেগে থাকা, ঠিক আছে, সংযুক্ত থাকা, তার মানে কি আপ টু ডেট থাকা। ডি ইজ দ্য কারেক্ট আনসার, কিপ ওয়ান সেলফ আপ টু ডেট, একজন নিজেকে আপ টু ডেট রাখা, নিজেকে সবসময় আপ টু ডেট বা আপডেটেড রাখা। ক্লিয়ার? এবার হয়ে গেল 19, এবার যাবো 20। আমাদের লাস্ট ইডিয়াম কি বলছে দেখো, লাস্ট ইডিয়াম আমাদের যেটা বলছে সেটা কি বলছে আমরা দেখব। বলছে 20 দাগের ইডিয়াম কি বলছে, গিভ আ পিস অফ ওয়ান্স মাইন্ড। গিভ মানে দেওয়া, এ পিস মানে একটা টুকরো, অফ ওয়ান্স একজনের মনের থেকে একটা টুকরো দিয়ে দেওয়া। ভালো, ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম। মানে মনে করো একজন ব্যক্তি সে কোনো একটা বিষয় নিয়ে খুব রেগে আছে, খুব বিষণ্ণ আছে, মানে রেগে আছে মনে করো, ঠিক আছে, এবং তার একটা ছোট্ট ভাই আছে, সে কিন্তু ছোট্ট, অতটা বোঝে না, সে এবার দাদার কাছে এসে দাদাকে বিরক্ত করছে, সবসময় দাদার সাথে খেলা করে, এবং দাদা কিন্তু একটা নির্দিষ্ট দিনে খুব কিন্তু রেগে আছে, কি আছে, অ্যাংরি, ANGRY, ভেরি অ্যাংরি। এবার ভাই যখন, ব্রাদার, BROTHER, এবার ভাই কি করছে, বিরক্ত করতে এসছে দাদাকে। এবার দাদা কি করলো,
তার মাথায় কিন্তু এখন রাগ, সে অন্য কোনো কথা শুনতে চাইছে না, ভাইয়ের সঙ্গে খেলতে চাইছে না, মাথার মধ্যে যে রাগ আছে সেই রাগের একটা টুকরো ভাইকে দিয়ে দিল, তার মানে ভাইকে বকে দিল। দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, টু রিবিউক সামওয়ান স্ট্রংলি, খুব শক্তিশালীভাবে, শক্তভাবে, প্রচণ্ডভাবে কাউকে বকে দেওয়া। রিবিউক মানে কিন্তু বকা, রিবিউক বা স্কল্ড সিনোনিম কিন্তু, SCOLD, স্কল্ড, রিবিউক, স্কল্ড, রিপ্রিম্যান্ড সব কিন্তু সিনোনিম। ওকে, তাহলে আমাদের কিন্তু 20 দাগের সি অপশান ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? 5টা ইডিয়াম আমাদের হয়ে গেল। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে আমাদের কিন্তু 21 দাগ। 21 দাগ থেকে আমরা কি শুরু করছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শুরু করছি। এখানে ওয়ার্ড রিলেটেড, বিভিন্ন কনজাংশন রিলেটেড কিন্তু আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পেয়ে যাব। তো 21 দাগ কি বলছে আমরা অবশ্যই দেখবো, দেখে নাও। একদম ভেরি ভেরি ইজি কোয়েশ্চেন, কিন্তু একটু বুঝে করতে হবে আমাদের। ক্লিয়ার? ভুলভাল করলে হবে না। তো এভরিথিং, প্রত্যেকটা জিনিস, এভরিথিং হ্যাপেন্ড সো কুইকলি, প্রত্যেকটা জিনিস হ্যাপেন্ড ঘটেছিল V2, তো ঘটেছিল, হ্যাপেন মানে ঘটা, হ্যাপেন ঘটেছিল সো কুইকলি, এতটা দ্রুততার সঙ্গে। সোর সঙ্গে আমাদের কি বসে, সোর সঙ্গে কম্বিনেশন থাকে আমাদের দ্যাট, সোর সঙ্গে দ্যাট বসে, ঠিক আছে? হ্যাঁ, এবার সোর সঙ্গে দ্যাট বসে, TOO টুর সঙ্গে আর একটা টু বসে। যেমন নো সুনার থাকলে কি হয়, নট অনলির সঙ্গে বাট অলসো বসে। নো সুনার, SOONER, নো সুনারের সঙ্গে আমাদের দ্যান বসে। যেমন এগুলো হচ্ছে কম্বিনেশন। ক্লিয়ার? হার্ডলি, হার্ডলি বা স্কেয়ারসলি, SCARCELY, স্কেয়ারসলি, হার্ডলি, স্কেয়ারসলি থাকলে এর সাথে বাক্যের অন্য অংশে কি বসবে, হোয়েন। তো এরকম কম্বিনেশন থাকে। সোর সঙ্গে দ্যাট বসে। তাহলে মানে কি হচ্ছে, যে এভরিথিং হ্যাপেন্ড সো কুইকলি, এতটাই তাড়াতাড়ি ঘটেছিল যে, এই যে এতটাই যে, এতটাই যে, এইরকম মিনিং আসলে, এতটাই, এতটাই যে, এইরকম মিনিং আসলে আমাদের কিন্তু সো দ্যাট বসবে। তাহলে এভরিথিং হ্যাপেন্ড সো কুইকলি। ক্লিয়ার? যে শি ফেল্ট ডেজড, এই ডেজড মানে কি, ডেজড মানে কিংকর্তব্য বিমূঢ় বা হতভম্ব হয়ে যাওয়া, বিওয়াইল্ডার্ড। এই ডেজের মানে কি, ডেজড মানে বিওয়াইল্ডার্ড মানে হতভম্ব। সব কিছু এতটাই দ্রুত ঘটেছিল যে সে কিছু চিন্তা করতে পারছিল না, ভাবতে পারছিল না, সে কিন্তু হতভম্ব হয়ে গেছিল। তাহলে এখানে কি বসবে, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, বি ইজ দ্য কারেক্ট আনসার, সোর সঙ্গে দ্যাট। বোঝা গেল? এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে, আমাদের 22 দাগ। 22 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 22 দাগ কি বলছে আমরা দেখবো। 22 দাগ বলছে কি, 22 দাগ বলছে লেট আস নো, আমাদেরকে কিন্তু বলো, ইউ চেঞ্জ ইউর মাইন্ড, যদি, যদি আমাদেরকে বলো যদি তুমি চেঞ্জ করো তোমার মন। ক্লিয়ার? হ্যাঁ, মানে একজন ব্যক্তি, সে মনে করো কোনো ইলেকশনে, কোনো পলিটিক্স বিষয় পছন্দ করে না, তাকে কিন্তু বিখ্যাত, আবার মানুষজনের কাছে খুব পপুলার, তাকে পার্টির নেতারা পেছনে পেছনে ঘুরঘুর ঘুরঘুর করছে। যখন হয় না যে খারাপ পরিস্থিতি আসলে তখন দেখে যে ক্যান্ডিডেট কোথায়, একটা ভালো ক্যান্ডিডেট আছে, ভালো একটা মানুষ আছে, যাকে দাঁড় করালে আমাদের পার্টির ভালো হবে, জেতার সম্ভাবনা বাড়বে, তখন কিন্তু এই সমস্ত নেতারা কিন্তু ভালো মানুষের পেছনে ঘুরঘুর ঘুরঘুর করে। কিন্তু এই ভালো মানুষ কিন্তু সে পলিটিক্সে যেতে চাইছে না, দাঁড়াতে চাইছে না। তাই এবার যাওয়ার সময় যখন নেতারা বুঝিয়ে আর পারছে না, যখন চলে যাবে, ত্যাগ করবে, তখন কিন্তু নেতারা পলিটিশিয়ানকে, ওই ব্যক্তিটাকে বলে গেল যে ইনকেস, যদি, যদি আপনি আপনার মনটা বদলান, ইউ চেঞ্জ ইউর মাইন্ড, আমাদের কিন্তু লেট আস নো, আমাদের জানাবেন। লেট আস নো মানে হচ্ছে জানাবেন। তাহলে যদি, তাহলে যদি মানে ইফ বলতে পারি, ইন কেসও বলতে পারি। দেখো অলদো মানে যদিও, হাউএভার মানে যাই হোক না কেন, সাপোজ মানে মনে করা। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। ইন কেস মানে হচ্ছে যদি, কোনোভাবে যদি আপনি মন বদলান আমাদেরকে জানাবেন। তাহলে ইন কেস ইজ দ্য কারেক্ট আনসার। লেট আস নো আমাদেরকে বলবেন ইন কেস, তাহলে এখানে হবে ইন কেস। ইন কেস যদি ইউ চেঞ্জ ইউর মাইন্ড, আপনি আপনার মনটা বদলান। নেক্সট 23 দাগ চলো। 23 দাগ কি বলছে দেখো, 23 দাগ বলছে ড্যাশ অব আওয়ার সাকসেস ডিপেন্ডস, মানে ডিপেন্ডস কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম, সাথে কিন্তু এস বাই এস আছে। এখান থেকে বুঝতে পারছি আমাদের যে সাবজেক্টটা প্রথমে বসাবো সেটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার হবে। ক্লিয়ার? থার্ড পারসন সিঙ্গুলার হলেই শুধুমাত্র ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস যুক্ত হয়। তাহলে ড্যাশ আওয়ার সাকসেস, আমাদের সফলতা, ডিপেন্ডস নির্ভর করে, অন আওয়ার ওন এফোর্টস, আমাদের নিজস্ব যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার উপরে ডিপেন্ড করে। লেস মানে হচ্ছে কম, হবে না, কম আবার সফলতা কেমন লাগছে, হবে না। ফিউ কিন্তু কাউন্টেবল নাউনের সঙ্গে বসে, যেগুলো গোনা যায়। সাকসেস কিন্তু আনকাউন্টেবল, সাকসেস কিন্তু গোনা যায় না,
কাউন্টেবল, COUNTABLE, আনকাউন্টেবল, গোনা যায় না, তাহলে ফিউ কিন্তু বসাবো না। ফিউ হচ্ছে কাউন্টেবল নাউনের আগে বসবে, কাউন্টেবল নাউনের আগে। মেনিও কিন্তু কাউন্টেবল নাউনের আগে বসবে, তাহলে মাছ কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে বসে। লেসটা হলো না, তাহলে মাচ অফ আওয়ার সাকসেস, মাছ মানে আমাদের সফলতার অনেকটাই, মাছ মানে অনেকটাই, আনকাউন্টেবল নাউনের আগে বসে, সাকসেস আনকাউন্টেবল, তাহলে আনকাউন্টেবল নাউনের আগে আমাদের মাছ বসাবো। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে মাচ অফ আওয়ার সাকসেস আমাদের সফলতার অনেকটাই ডিপেন্ডস, নির্ভর করে অন আওয়ার ওন এফোর্টস, আমাদের নিজস্ব প্রচেষ্টার উপরে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কি বলেছে? হ্যাঁ, এবার এখানটা একটু দেখে নাও। দেখো, মাছ মানে অনেকটাই, এবার অনেকটা হলো এবং সাবজেক্ট, আর সাকসেস গোনা যায় না, তার অনেকটা মানে সেটাকেও গোনা যাবে না, সিঙ্গুলার, সেই কারণে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস হয়েছে। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন চলো। 24 দাগ কি বলতে থাকো। 24 দাগ বলছে যে, 24 দাগ বলছে হি ইজ বোথ ডিলিজেন্ট অ্যান্ড এফিশিয়েন্ট। ডিলিজেন্ট মানে কি? পরিশ্রমী, এবং এফিশিয়েন্ট মানে কর্মক্ষম। এফিশিয়েন্ট মানে হচ্ছে কর্মক্ষম। ক্লিয়ার? কর্মক্ষম, দক্ষ বলতে পারি, কর্মক্ষম বা দক্ষ। ক্লিয়ার? আর ডিলিজেন্ট মানে হচ্ছে কি? ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী, পরিশ্রমী। ক্লিয়ার? তাহলে দেখো, বোথ, এই মাথায় রাখবে, বোথ বিটুইন, বোথ আর বিটুইন, BETWEEN, বোথ আর বিটুইন, এদের পরে যদি দুটো নাউন থাকে, এদের পরে যদি দুটো নাউন থাকে, সেই দুটো নাউনের মাঝখানে মাথায় রাখবে, বোথ আর বিটুইনের পরে দুটো নাউনের মাঝখানে কি বসবে? অ্যান্ড বসবে, দুটো নাউনের মাঝখানে অ্যান্ড বসবে। তাহলে হি ইজ বোথ ডিলিজেন্ট, সে দুটো নাউন, এখানে কিন্তু ডিলিজেন্ট মানে বলতে যে পরিশ্রমী, একদম, এটা কিন্তু এফিশিয়েন্ট, এটা অ্যাডজেক্টিভ, কিন্তু কোনো একটা অ্যাডজেক্টিভ কাকে ডিফাইন করে? নাউনকে ডিফাইন করে, মানে দুটো ওয়ার্ড, অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে নাউন হয়, এখানে কিন্তু ডিলিজেন্ট অ্যাডজেক্টিভ, এফিশিয়েন্টও অ্যাডজেক্টিভ। শুধু নাউন বললাম বলে মাথায় ভেবো না আবার অ্যাডজেক্টিভ কী করে আসলো স্যার, অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ তো নাউনকে ডিফাইন করে, তার মানে একটা নাউনকেই বলতে চেয়েছে, একটা নাউনকেই বোঝাতে চেয়েছে। ক্লিয়ার? তো হি ইজ বোথ ডিলিজেন্ট অ্যান্ড এফিশিয়েন্ট, সে কর্মক্ষম এবং পরিশ্রম। বোঝা গেল? তাহলে বোথ এবং বিটুইনের পরে যদি দুটো নাউন আসে, দুটো ব্যক্তি বোঝায়, দুটো ব্যক্তিকে ডিফাইন করে কোনো দুটো ওয়ার্ড, সেই দুটো ওয়ার্ডের মাঝখানে কিন্তু অ্যান্ড বসবে। ক্লিয়ার? তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 25 দাগ কি বলছে দেখো। 25 দাগ আমাদের হচ্ছে লাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোয়েশ্চেন। আই হ্যাভ নোবডি, আমার কাছে কেউ নেই। আই ক্যান কনফাইড ইন, কনফাইড ইন মানে কি? কনফাইড ইন মানে হচ্ছে বিশ্বাস করে কিছু বলা, ঠিক আছে? আর এই কনফাইডের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইনই বসবে, যাকে তুমি বলবে। আই কনফাইড ইন মাই ব্রাদার, আমি আমার ভাইকে বিশ্বাস করে বলি। ক্লিয়ার? তাহলে কনফাইডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন। ক্লিয়ার? তাহলে আই হ্যাভ নোবডি, আমার কাছে কোনো ব্যক্তি নেই যাকে আমি বিশ্বাস করে কিছু বলতে পারি। তাহলে যাকে, যাকে, বোঝা গেল? তাহলে যাকে, যার সাথে, যার সাথে বোঝালে, বা যাদের সাথে, প্লুরাল একের বেশি হলে যাদের সাথে বলবে। তাহলে যাকে, যাদেরকে লিখেছি না, যাদেরকে লিখিনি, যাদেরকে, তাহলে যাকে, যাদেরকে, যাদের সাথে বোঝালে আমাদের কি হবে? হুম ইজ দ্য কারেক্ট আনসার, হুম। তাহলে আই হ্যাভ নোবডি, আমার কাছে কেউ নেই যাকে আই ক্যান কনফাইড ইন, যাকে কিন্তু আমি বিশেষ করে কিছু বলতে পারি। ক্লিয়ার? তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। হুয়েভার মানে কি? হুয়েভার মানে যেই হোক না কেন। হুজ মানে যার বা যাদের। হুইচ তো ব্যক্তির ক্ষেত্রে হুইচ হয় না। ওকে, হুইচ মানে যেটা। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। তাহলে এখানে কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার হলো আমাদের। যেমন নেক্সট 25 হয়ে গেল। এবার দেখো 26 দাগ কি বলেছে। 26 দাগ থেকে আমরা শুরু করছি কিন্তু সিনোনিম। সুন্দর করে দেখবে। সিনোনিম মানে কি? অর্থোডক্স। অর্থোডক্স মানে কি? অর্থোডক্স মানে হচ্ছে রক্ষণশীল। অর্থোডক্স মানে হচ্ছে রক্ষণশীল। রক্ষণশীল মানে কি? যারা প্রথাগত নিয়মকানুন মেনে চলে। আমরা কিন্তু প্রথাগত বলতে পারি, রক্ষণশীল বা প্রথাগত। ঠিক আছে? নিয়ম কানুন, আচার, এই সমস্ত জিনিসগুলো তারা মান্যতা দিয়ে চলে। এরকম দেখবে ফ্যামিলি থাকেন, আমরা বলি না অর্থোডক্স ফ্যামিলি। তো সিভিলাইজড মানে কি? সিভিলাইজড মানে আমরা বলতে পারি সভ্য, ভদ্র। ক্লিয়ার? হ্যাবিচুয়াল মানে কি? অভ্যাসগত। অভ্যাসগত, হ্যাবিট থেকে হ্যাবিচুয়াল, অভ্যাসগত বা অভ্যাসগত। ট্র্যাডিশনাল মানে কি? গতানুগতিক। গতানুগতিক।
একটা গতানুগতিক ওয়েতে মানুষজন চলছে, ট্র্যাডিশনাল, ঠিক আছে, রক্ষণশীলও বলতে পারে, কিন্তু ট্র্যাডিশনাল আর রক্ষণশীল একই, মানে গতানুগতিক যে নিয়মকানুনগুলো আমি মেনে চলি সেইভাবেই চলবো, আমি কোনো আধুনিকতার ছাপ আমার মধ্যে থাকবে না। তাহলে অর্থোডক্স সিনোনিম, সি ইজ দ্য কারেক্ট আনসার, ট্র্যাডিশনাল। ডেলিবারেট মানে কি? ডেলিবারেট মানে হচ্ছে ইচ্ছাকৃত, মানে স্ব ইচ্ছায় যদি কোনো কাজ করি তখন আমরা বলি ডেলিবারেট। তাহলে ইচ্ছাকৃত, ক্লিয়ার? তাহলে সঠিক আনসার কি হলো? অর্থোডক্স মানে রক্ষণশীল বা প্রথাগত বলতে পারলাম, ট্র্যাডিশনাল মানেও কিন্তু গতানুগতিক আমরা ট্র্যাডিশনাল বলতে পারি, বা প্রথাগত আমরা প্রথাগত লিখি, গতানুগতিক না লিখে আমরা কিন্তু প্রথাগত লিখব, ক্লিয়ার? ট্র্যাডিশনাল মানে কি? আমরা প্রথাগত লিখি, প্রথাগত। তাহলে শুনতে ভালো লাগবে এবং তোমাদের মনে হবে প্রথাগত বা গতানুগতিক বলতে পারি আমরা, ক্লিয়ার? তো ট্র্যাডিশনাল মানে প্রথাগত, রক্ষণশীল যে কিন্তু প্রথা নিয়ম কানুন মেনে চলে, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট কোয়েশ্চেনে 27 দাগ কি বলছে দেখো। হ্যাঁ, 27 দাগ বলছে, আমরা কিন্তু দেখে নেব। 27 দাগ বলছে কোয়েস্ট। কোয়েস্ট মানে কি? কোয়েস্ট মানে অনুসন্ধান বা সন্ধান, অনুসন্ধান, কোয়েস্ট মানে, ক্লিয়ার? সার্চ মানেও কিন্তু সন্ধান বা অনুসন্ধান, যা বলবে, ক্লিয়ার? তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম, কোয়েস্ট ইজ ইকুয়াল টু সার্চ। পাথ মানে কি? পাথ মানে হচ্ছে পথ। ডেস্টিনেশন মানে কি? ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্যস্থল, ক্লিয়ার? যে জায়গায় আমি পৌঁছাতে চাই। আর রুট মানে কি? রুট মানেও একটা পথ। তাহলে কোয়েস্ট মানে অনুসন্ধান, সার্চ মানে অনুসন্ধান, এ ইজ দ্য কারেক্ট আনসার, সিনোনিম। এবার যেমন নেক্সট 28 দাগ কি বলছে দেখো। 28 দাগে বলছে মেডেল। মেডেল মানে কিন্তু নাক গলানো। মেডেল মানে হচ্ছে কারোর বিষয়ে যে নাক গলাই না আমরা, মধ্যস্থতা করি, তাকে বলা হচ্ছে নাক গলানো, ক্লিয়ার? তো ম্যানেজ মানে কি? ম্যানেজ মানে হচ্ছে পরিচালনা করা। ম্যানেজ মানে পরিচালনা করা, ম্যানেজ মানে হচ্ছে পরিচালনা করা। ইন্টারফেয়ার মানে কি? ইন্টারফেয়ার মানে হচ্ছে নাক গলানো, মধ্যস্থতা করা, নাক গলানো, ক্লিয়ার? সঠিক উত্তর পেয়ে গেলাম, মেডেল মানে নাক গলানো, মেডেল মানে নাক গলানো, ইন্টারফেয়ার মানে নাক গলানো, সি এ বি ইজ দ্য কারেক্ট আনসার, বি। ওকে, হ্যাঁ। তো রিপেয়ার মানে কি? রিপেয়ার মানে হচ্ছে সংশোধন করা, সংশোধন, কোনো কিছু ঠিকঠাক করা, ত্রুটি যা ত্রুটি বিচ্ছুটি থাকে সেগুলো কিন্তু সংশোধন করাকে আমরা রিপেয়ার করা বলি, সংশোধন করা, ক্লিয়ার? আর ইলাবোরেট মানে কি? বিস্তৃত বা বিশদভাবে কিন্তু আলোচনা করা, ইলাবোরেটলি বলি না আমরা, ইলাবোরেট। তাহলে ইলাবোরেট মানে হচ্ছে বিস্তৃত করা বা বিস্তৃতভাবে আলোচনা করা বলতে পারো, আমি শুধু বিস্তৃত করা লিখে দিলাম, ক্লিয়ার? তাহলে ইন্টারফেয়ার ইজ ইকুয়াল টু মেডেল হয়ে গেল আমাদের 28। এবার যে 29 দাগ কি বলছে দেখো। হ্যাঁ, 29 দাগ আমাদেরকে কিন্তু কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, বলছে অ্যানোম্যালাস, ANOMALOUS, অ্যানোম্যালাস, LOUS। হ্যাঁ, অ্যানোম্যালাসের কথা কি বলতে দেখো। অ্যানোম্যালাস মানে হচ্ছে আমরা বলতে পারি যে অদ্ভুত একটা বিষয়, অদ্ভুত বলতে পারি, একটা ব্যতিক্রমী বিষয়, বিশৃঙ্খল, একটা অদ্ভুত, ঠিক আছে? অস্বাভাবিক, আমরা অস্বাভাবিক লিখলে সব থেকে ভালো হবে, অস্বাভাবিক, ক্লিয়ার? ইনডাইরেক্ট মানে কি? যেটা কিন্তু ডাইরেক্ট নয়, ঠিক আছে? ঘুরিয়ে পেঁচিয়ে যে কথাগুলো আমরা বলি সেটাকে আমরা কিন্তু ইনডাইরেক্ট বলতে পারি, ক্লিয়ার? মানে আমরা বলতে পারি পরোক্ষ, একটা প্রত্যক্ষ বলি আর একটা কি বলবো, পরোক্ষ বলতে পারি। ইনডাইরেক্ট মানে আমরা পরোক্ষ বললাম, মানে যে জিনিসটাকে আমরা সরাসরি বলি না। কমন মানে কি? কমন মানে সবাই জানে, যেটা কিন্তু সাধারণ জিনিস, কমন জিনিস। আনহেলদি মানে কি? আনহেলদি মানে হচ্ছে অস্বাস্থ্যকর, ক্লিয়ার? পিকিউলিয়ার মানে কি? একটা অদ্ভুত বিষয়, একটা বিশৃঙ্খল বিষয়, অদ্ভুত, ঠিক আছে? অস্বাভাবিক, অদ্ভুত আমরা লিখি, যেহেতু একটা অস্বাভাবিক এক বলে আমরা লিখেছি অদ্ভুত। পিকিউলিয়ার মানে কি? অদ্ভুত, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের সঠিক উত্তর দেখো, অ্যানোম্যালাস মানে আমরা পেলাম কি? একটা বললাম অস্বাভাবিক, একটা অস্বাভাবিক বিশৃঙ্খল কোনো কিছুকে বলবো অ্যানোম্যালাস, অস্বাভাবিক জিনিস। পিকিউলিয়াস মানেও কিন্তু, পিকিউলিয়ার মানে হচ্ছে অদ্ভুত। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো কি? ইনডাইরেক্ট মানে পরোক্ষ, কমন মানে সাধারণ, আনহেলদি মানে অস্বাস্থ্যকর। তাহলে 29-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট কি বলছে। আইডিওলজি। আইডিওলজি মানে কি? বলি না তোর আইডিওলজি ভাই ভালো না, মানে তোর চিন্তাধারা কিন্তু ভালো নয়। চিন্তাধারা, আদর্শ কিন্তু আমরা বলতে পারি, চিন্তাধারা বা আদর্শও কিন্তু আমরা বলতে পারি, ভাই তোর আদর্শ, তোর আইডিওলজি কিন্তু ভালো না। তাহলে আইডিওলজি, আদর্শ। কন্ট্রাক্ট মানে কি? কন্ট্রাক্ট মানে আমরা বলতে পারি চুক্তি বলতে পারি বা সংকুচিত করা বলতে পারি। কন্ট্রাক্ট দুটোই কিন্তু মিনিং, চুক্তি বা সংকুচিত করা, সংক্ষিপ্ত করা, ক্লিয়ার? সংক্ষিপ্ত করা।
লিখে দিলাম। হ্যাঁ, বিলিফ মানে কি? বিলিফ মানে কিন্তু একটা বিশ্বাস, মানুষের মনে তোর যেই বিশ্বাস, তোর যেই চিন্তাধারা, এগুলো কিন্তু ভালো নয়। মার্ক মানে কি? মার্ক মানে হচ্ছে চিহ্নিত করা, মার্ক মানে হচ্ছে চিহ্নিত করা বা চিহ্ন বলতে পারি। ক্লিয়ার? রেকগনিশন মানে কি? রেকগনিশন মানে হচ্ছে একটা স্বীকৃতি, একটা স্বীকৃতি, একটা স্বীকৃতি। ক্লিয়ার? হ্যাঁ, দন্ত শয় বয় দীর্ঘি কয় রি ত, স্বীকৃতি, স্বীকৃতি। হ্যাঁ, এইবার ভালো করে বোঝো, এইবার ভালো করে বোঝো। তাহলে আমরা সিনোনিম, সঠিক উত্তর কোনটা হলো? আইডিওলজি মানে কি? আইডিওলজি মানে হচ্ছে আমরা বললাম চিন্তাধারা বা আদর্শ। আর বিলিফ মানে কি? এখানে কোনোটাই খাটছে না। কন্ট্রাক্ট মানে চুক্তি বা সংক্ষিপ্ত করা, মার্ক মানে চিহ্নিত করা, রিকগনিশন মানে স্বীকৃতি। তাহলে বিলিফ ইজ দ্য কারেক্ট আনসার। বিলিফ মানে বিশ্বাস, একটা বিশ্বাস। ঠিক আছে? তো আমার বিশ্বাস, আমার চিন্তাধারা, আমার আদর্শ একই সেম জিনিস, তাহলে কিন্তু আইডিওলজি ইজ দ্য কারেক্ট আনসার, বি। এবার যাবো নেক্সট 30 দাগ। আমাদের কিন্তু ইডিয়াম, ইডিয়াম বলছি কেন, সিনোনিম হয়ে গেল। এবার যাবো আমরা 31 দাগ। 31 দাগ থেকে আমাদের কি বলছে দেখো? ইমপ্রুভমেন্ট বলছে। ক্লিয়ার? ইমপ্রুভমেন্ট বলছে আই উইল নট গো টু দ্য পার্টি, আমি পার্টিতে যাব না। লেস্ট মানে কি? লেস্ট মানে বলেছিলাম লেস্টের অর্থ কিন্তু নেগেটিভ। তোমাদের এই লেস্ট মানে বলেছিলাম লেস্টের অর্থ নেগেটিভ। ঠিক আছে? হ্যাঁ, আর লেস্টের পরে আমি কি বলেছিলাম? লেস্ট থাকলে সাবজেক্ট দেবো, সাবজেক্টের পরে এটা কি হয়? শুড হয়, শুড, SHOULD। এবার আমরা দেখবো লেস্ট আদৌ বাক্যে লাগবে কিনা, কিন্তু এটা নিয়ম। লেস্ট থাকলে লেস্টের অর্থ নেগেটিভ, আর লেস্টের সঙ্গে অন্য কোনো নেগেটিভ শব্দ হবে না। এবং নিয়ম কি? লেস্টের পরে সাবজেক্ট দেবো, সাবজেক্টের পরে কি হবে? শুড হবে, অন্য কোনো হেল্পিং ভার্ব হবে না, শুড হবে। এটা হচ্ছে উচিত হওয়া। ক্লিয়ার? তো এখানে লেস্ট আদৌ লাগছে কিনা আমরা দেখে নেবো। সেটা কিভাবে বুঝবো? মিনিং, সেই কিন্তু মিনিং আসলো। মিনিং না বুঝলে হবে না। তো আই উইল নট গো টু দ্য পার্টি, আমি পার্টিতে যাব না। প্রমিস টু অ্যাকম্প্যানি মি মানে বলতে চেয়েছে যদি তুমি, যদি না তুমি শপথ করো, টু অ্যাকম্প্যানি মি তুমি আমাকে সঙ্গ দেবে। তাহলে যদি না, লেস্টের মানে কিন্তু যদি না নয়, লেস্টের মানে হচ্ছে যাতে, যাতে, যাতে না হয় এরকম মিনিং, যাতে না হয়, যাতে না হয় এরকম মিনিং হচ্ছে লেস্টের। ক্লিয়ার? যেমন লেস্ট দিয়ে বাক্য বলি, আমি বললাম হারি আপ, তাড়াতাড়ি করো, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। হারি আপ, তাড়াহুড়ো করো, যাতে তুমি মিস না করে যাও, যাতে। লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, যাতে তুমি ট্রেনটা মিস না করে যাও। তাহলে এখানে লেস্টের কোনো দরকার নেই, আমাদের লাগছে কি? যদি না। আই উইল নট গো টু দ্য পার্টি, আমি যাব না পার্টিতে, যদি না তুমি শপথ করো আমাকে সঙ্গ দেওয়ার। তাহলে যদি না মানে কি? যদি না ইংলিশ হচ্ছে আনলেস, আনলেস মানে হচ্ছে যদি না। আমাদের লাগবে যদি না। অপশানে দেখো আনটিল হবে না, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত। আনলেস ইজ দ্য কারেক্ট আনসার, আনলেস ইউ প্রমিস। তাহলে এখানে দেখো, তাহলে ডি ইজ দ্য কিন্তু কারেক্ট আনসার। এবার বসিয়ে দেখি, আই উইল নট গো টু দ্য পার্টি আনলেস, এখানে হবে কি? আনলেস, UNLESS, আনলেস, আর শুধু ইউ দিয়ে দিলে হয়ে যাবে, আনলেস ইউ। ক্লিয়ার? এই পুরোটা কিন্তু উঠে যাবে, আনলেস ইউ প্রমিস থেকে হয়ে যাবে, আনলেস ইউ প্রমিস টু অ্যাকম্পানি মি, যদি না তুমি আমাকে শপথ করো আমার সঙ্গে সঙ্গ দেবার। নেক্সট 32 দাগ কি বলছে দেখো? 32 দাগ বলছে যে হোয়াই, হ্যাঁ, হোয়াই নট ইউ টু বি এ গুড বয় অ্যান্ড সিট ডাউন। দেখো লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এবার দেখো প্রশ্নবোধক বাক্য করতে গেলে 32 দাগে প্রশ্নবোধক বাক্য করতে গেলে আমাদের কি হয়? WH ওয়ার্ড একটা দিতে হয়। দু রকমের প্রশ্ন আছে, একটা ভার্ব দিয়ে শুরু হয়, একটা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। তো WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন শুরু হলে WH ওয়ার্ড, তারপরে আমাদের HV মানে হেল্পিং ভার্ব, তারপরে হবে সাবজেক্ট, তারপরে বাদ বাকি অংশ না রিমেইনিং বলে দিলাম, মেন ভার্ব টার্ব দেবো। ক্লিয়ার? তাহলে এইবার দেখো শুধু নট কিন্তু হবে না, শুধু নট, নেগেটিভ বাক্য হলে শুধু নট হবে না, একটা হেল্পিং ভার্ব তার সঙ্গে নট। বোঝা গেল? তাহলে আমাদের প্রশ্ন করতে গেলে মেন ফরমেশন কি? WH ওয়ার্ড, হেল্পিং ভার্ব, আর নট থাকলে হেল্পিং ভার্বের সঙ্গে নটটা দেবো যদি নেগেটিভ বাক্য হয়। ডু নট, ডাজ নট, ডিড নট, ক্লিয়ার, ইজ নট, আর নট, হ্যাভ নট, হ্যাজ নট, তারপর কিন্তু সাবজেক্টটা দেবো, তারপরে বাদ বাকি অংশ। এবার আমরা প্রশ্নে ফিরে আসবো, এটা হচ্ছে নিয়ম প্রশ্ন। তো এখানে ভুল আছে, শুধু নট হয় না, তো অপশনে চলে আসো। এরা কি বলেছে? ইউ নট, না ভার্ব দিয়ে শুরু হবে WH ওয়ার্ডের পরে, ভুল। নো ইমপ্রুভমেন্টটা আমরা আপাতত নিচ্ছি না। আবার দেখো ইউ দিয়ে, ইউ লাগবে না, ভার্ব দিয়ে শুরু হবে, ভার্ব। তাহলে ABC বাদ গেল, পরে থাকলো ডি। ডিতে কি বলছে দেখো? ডোন্ট। হোয়াই ডোন্ট ইউ বি, তাহলে বি হচ্ছে মেন ভার্ব, এই ডু আর নট কিন্তু হেল্পিং ভার্ব। মিনিংটা দেখবো, হোয়াই ডোন্ট ইউ বি, তুমি কেন হও না এ গুড বয়, একটা ভালো ছেলে, অ্যান্ড সিট ডাউন, এবং বসো না। তাহলে হোয়াই ডোন্ট ইউ বি ইজ দ্য কারেক্ট আনসার, কেন তুমি হও না। হোয়াই ডোন্ট ইউ ইট, আমরা বলি না হোয়াই, কেন, ডু নট, তাই তো ডু নটকে শর্টে আমরা লিখি হোয়াই ডু নট ইউ, হোয়াই ডু নট ইউ ইট।
এই ডু নট ইউ ইট, এই যে ওয়াই ডু নট ইউ, যে নেগেটিভ বাক্যর জন্য নট, আর হেল্পিং প্রশ্ন করতে গেলে হেল্পিং ভার্ব ডু, মেইন ভার্ব হচ্ছে ইট। ক্লিয়ার হলো? নিয়ম খাটলো, WH ওয়ার্ডের পরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট দিয়েছে যে ইউ হচ্ছে কিন্তু সাবজেক্ট। তাহলে হোয়াই ডোন্ট ইউ ইট, এখানেও তাই করলাম, হোয়াই ডোন্ট ইউ, তারপরে মেইন ভার্ব বি মানে হওয়া, কেন তুমি হও না ভালো ছেলে, এবং সিট ডাউন বসো। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? 33 দাগ বলছে আই অ্যাম নট ইউজ টু ড্রিঙ্ক, তোমাদেরকে বলে দেবো সেটা হচ্ছে স্টার্ট, START, স্টার্ট, আর কি আছে স্টপ, স্টার্ট স্টপ, আর কি আছে স্টার্টের পরে স্টপের পরে কিপ, এই ভার্বগুলোর পরে কিন্তু অন্য কোনো ভার্ব আসলে ডাইরেক্ট তার আইএনজি হবে। কিপ, তারপরে বলবো আমরা মাইন্ড, তাহলে স্টার্ট স্টপ কিপ মাইন্ড, এদের পর এই সমস্ত ভার্বের পর আর একটা কী আছে বলে দিই, অ্যাম ইজ আর বি ভার্ব, ঠিক আছে, ওয়াজ বা ওয়্যার, এদের পরে যদি আমরা ইউজড টু, USED ইউজ টু বসাই, এদের পরে যদি ভার্বের কিন্তু আইএনজি, সব ভার্বের আইএনজি, এটা কিন্তু ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে। তাহলে স্টার্টের পরে স্টপের পরে স্টার্ট রাইটিং, স্টপ রাইটিং, ঠিক আছে, কিপ মুভিং, ওকে। তাহলে এই সমস্ত ভার্বের পরে বাক্যে যদি অন্য কোনো ভার্ব আসে এবং অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যারের পরে ভার্ব ইউজড টু থাকলে তারপরে কিন্তু ভার্বের আইএনজি হবে। তাহলে এখানে কি বলছে দেখো, আই অ্যাম, দেখো এই যে বি ভার্ব রয়েছে আই অ্যাম নট, তাহলে এখানে ইউজড হবে আই অ্যাম নট ইউজড, আর অ্যাম ইজ এর পরে মেন ভার্বের কি হয় থার্ড ফর্ম হয়, এখানে অ্যাম থার্ড ফর্ম প্যাসিভ, এখানে অভ্যস্ত বলছে আই অ্যাম নট ইউজড টু, আর ড্রিঙ্কটা ড্রিঙ্কিং হবে, ড্রিঙ্কটা ড্রিঙ্কিং। তাহলে নিয়ম খাটলো, এই যে অ্যাম ইজ আর ওয়াজ এর পরে ইউজড টু ভার্বের আইএনজি, তাহলে আই অ্যাম নট ইউজ টু, আর এই ইউজ টু যে অ্যাম ইজ আর ওয়াজ এর পরে ইউজড টু এর মিনিং কিন্তু অভ্যস্ত, আই অ্যাম নট ইউজড টু ড্রিঙ্কিং কফি, আমি কফি খাওয়াতে অভ্যস্ত নই। তাহলে নিয়ম কোনটা হবে? এ ইজ দ্য কারেক্ট আনসার, আই অ্যাম নট ইউজড টু দিয়ে ভার্বের আইএনজি। ক্লিয়ার? এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট কোয়েশ্চেনে 34 দাগ কি বলছে দেখো, হ্যাঁ 34 দাগ আমাদের কি বলছে আমরা কিন্তু একটু সুন্দর করে দেখে নেব, ওকে, হ্যাঁ দেখে নেব। বলছে হি হ্যাজ বিং, দেখো প্রথমেই বলে দিই কি বলতে চেয়েছে, হি হ্যাজ বিং পুট বিহাইন্ড প্রিজন ফর লাইফ, হি হ্যাজ বিং। এবার দেখো প্রথম কথা বিং বসে না, হ্যাজের পরে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড, এদের পরে আমাদের কি আসে, বিন আসে, এক্সট্রা হেল্পিং ভার্ব লাগলে আমাদের কি আসে, বিন। আর বিং কোথায় আসে? বিং হচ্ছে আমরা যখন কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে যাই তখন আইএনজি উঠে গিয়ে বিং আসে, তাহলে এখানে বিন বসবে না, বিং বসবে না, আমাদের কি হবে, বিন ইজ দ্য কারেক্ট আনসার হবে। হি হ্যাজ বিন পুট, আর পুট বিহাইন্ড হয় না, জেলের মধ্যে, প্রিজন ফর লাইফ, সারা জীবনের জন্য তাকে কি করেছে, প্রিজন মানে জেল, জেলের মধ্যে কিন্তু তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে জেলের মধ্যে, বিহাইন্ড মানে তো পেছনে, জেলের পেছনে কেন হবে, জেলের মধ্যে হবে, তাহলে ইন হবে, ইন ইজ দ্য কারেক্ট আনসার। প্রথম কথা দেখো এতে বিং আছে, হবে না, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, বিন পুট ইন, হি হ্যাজ বিন পুট ইন প্রিজন ফর লাইফ, সারা জীবনের জন্য। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। আবার দেখো ডি দাগে কিন্তু পুট, বিন পুট বিহাইন্ড দিচ্ছে, পুট বিহাইন্ড কিন্তু হবে না, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 35 কি বলছে আমরা দেখে নেব। 35 বলছে যে আই অ্যাম রিয়েলি, ইমপ্রুভমেন্টের লাস্ট কোয়েশ্চেন আমাদের, বলছে আই অ্যাম রিয়েলি লুকিং ফরওয়ার্ড, লুকিং ফরওয়ার্ডের পরেও আগের কোশ্চেনটায় বললাম না আমরা, লুক ফরওয়ার্ড, FORWARD, স্টার্ট স্টপ মাইন্ড কিপ, অ্যামিজার ওয়াজ ওয়্যারের পরে ইউজ টু দিয়ে ভার্বের আইএনজি, সেরকম লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টুর পরেও কিন্তু ভার্বের আইএনজি হবে। ক্লিয়ার? আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং দ্য মুভি। ক্লিয়ার? তাহলে লুক ফরওয়ার্ড টু বা লুকিং ফরওয়ার্ড টুর পরে ভার্বের কিন্তু আইএনজি হবে, বোঝা গেল? তাহলে আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু, মিট হবে না, কি হবে, তাহলে বললাম লুকিং ফরওয়ার্ড বা লুক ফরওয়ার্ড টুর পরে ভার্বের আইএনজি, মিটিং মানে আমি তোমার সঙ্গে দেখা করার জন্য কিন্তু আশা করে আছি বা তাকিয়ে আছি, তাহলে মিটিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় আছে দেখো, হ্যাঁ মিটিং, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আই এম রিয়েলি, আমি সত্যি সত্যি লুকিং ফরওয়ার্ড, তাকিয়ে আছি টু মিটিং ইউ, তোমার সঙ্গে দেখা করার জন্য, এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে 36 দাগ, 36 দাগ থেকে কিন্তু আমাদের ইমপ্রুভমেন্ট হয়ে গেল, 36 দাগ থেকে আমাদের কিন্তু অ্যান্টোনিম শুরু হয়ে যাচ্ছে। অ্যান্টোনিম কি বলছে দেখো, অ্যান্টোনিম বলছে যে ভিরুলেন্ট, ভিরুলেন্ট মানে আমরা কি বলবো, ভিরুলেন্ট আমরা বলতে পারি কিন্তু
যে আমরা বলতে পারি তীব্র, জঘন্য বলতে পারি, ঘৃণ্য বলতে পারি বা ক্ষতিকর বলতে পারি। ভিরুলেন্ট মানে আমরা বলতে পারি তীব্র, বলতে পারি তীব্র, ক্লিয়ার। ভিরুলেন্ট মানে আমরা জঘন্য বলতে পারি, আবার বলতে পারি যে ক্ষতি করে, ক্ষতিকর মানে যে কিন্তু লোকের ক্ষতি করে, ক্লিয়ার। বন্ধুত্বপূর্ণ নয়, সবসময় কিন্তু হিংস্র একটা তীব্র মানুষের মধ্যে ক্ষতি করবে এরকম একটা ভাব থাকে, তাকে বলবো আমরা ভিরুলেন্ট। এবার আমরা অপশানে চলে যাব। ডেঞ্জারাস মানে কি? ডেঞ্জারাস মানে হচ্ছে ভয়ঙ্কর বা ভয়ানক কিন্তু আমরা বলতে পারি, ভয়ানক। অ্যামিকেবল মানে কি? অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, যে কারোর কোনো ক্ষতি করে না কিন্তু, ঠিক আছে, হিংস্র নয়। লিথাল মানে কি? লিথাল মানে হচ্ছে মারাত্মক, লিথাল মানে মারাত্মক বা মারণাত্মক। আর পাওয়ারফুল মানে কি? ক্ষমতাবান বা ক্ষমতাশালী কিন্তু আমরা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা সঠিক উত্তর কী নেব? ভিরুলেন্ট মানে আমরা কি পেলাম? ভিরুলেন্ট মানে তীব্র বা ক্ষতিকর একজন, বা যে সময় লোকের ক্ষতি করে বেড়ায়। আর বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো অ্যান্টোনিম বলেছে কিন্তু সিনোনিম বলেনি। অ্যামিকেবল ইজ দ্য কারেক্ট আনসার, যে কিন্তু অ্যামিকেবল বন্ধুত্বপূর্ণ, কারোর কোনো ক্ষতি করে না। তাহলে এই ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো দেখো খাটছে না। ডেঞ্জারাস মানে ভয়ানক, লিথাল মানে মারাত্মক, পাওয়ারফুল মানে ক্ষমতাশালী। তাহলে আমাদের এখান থেকে কিন্তু আমরা সঠিক উত্তর কী নিলাম? সঠিক উত্তর কিন্তু আমরা নিলাম হচ্ছে কিনলাম অ্যামিকেবল। ভিরুলেন্ট মানে কিন্তু অ্যামিকেবল, ভিরুলেন্ট মানে হচ্ছে তীব্র। এখানে আমরা জঘন্যও কিন্তু লিখতে পারি, জঘন্য, যেটা আমরা প্রথমে বলেছিলাম। তাহলে জঘন্য বলতে পারি, তীব্র বলতে পারি, উগ্র বলতে পারি, অত্যন্ত ক্ষতিকরও বলতে পারি, ঠিক আছে। এবার যাবো নেক্সট 37 দাগ কী বলছে দেখো। 37 দাগ বলছে আমাদের, আমরা দেখবো স্যালিয়েন্ট। স্যালিয়েন্ট মানে কি? স্যালিয়েন্ট মানে আমরা বলবো যে আকর্ষণীয়, বিশিষ্ট, ঠিক আছে, আমরা বলি না স্যালিয়েন্ট ফিচার। ইট ইজ আ স্যালিয়েন্ট ফিচার অফ দিস মোবাইল, ইট ইজ আ স্যালিয়েন্ট ফিচার্স অফ দিস আইপ্যাড। তাহলে স্যালিয়েন্ট যখন আমরা বলবো তার মানে কিন্তু বিশিষ্ট। স্যালিয়েন্ট মানে হচ্ছে বিশিষ্ট বা লক্ষণীয় বলতে পারি আমরা, লক্ষণীয় কিন্তু বলতে পারি, লক্ষণীয়। আকর্ষণীয় কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে। লক্ষণীয় বলতে পারি, আকর্ষণীয় বলতে পারি, বিশিষ্ট বলতে পারি, প্রকট বলতে পারি, ক্লিয়ার। তো স্যালিয়েন্ট মানে লক্ষণীয় আমরা লিখলাম। নেগলিজেবল মানে কি? নেগলিজেবল মানে অবহেলিত বা তুচ্ছ বলতে পারি, তুচ্ছ জিনিস, নেগলিজেবল। প্রমিনেন্ট মানে কি? প্রমিনেন্ট মানেও কিন্তু সেই বিশিষ্ট, লক্ষণীয় বা বিশিষ্ট কিন্তু আমরা বলতে পারি, লক্ষণীয় বা বিশিষ্ট। স্ট্রাইকিং মানে কি? স্ট্রাইকিং মানে কিন্তু আমরা চমৎকার বলবো, স্ট্রাইকিং জিনিস, একটা চমৎকার জিনিস। ক্লিয়ার মানে কি? ক্লিয়ার মানে কিন্তু একটা স্পষ্ট জিনিস, ক্লিয়ার মানে কিন্তু একটা স্পষ্ট জিনিস। তাহলে সঠিক উত্তর কোনটা নেবো? অ্যান্টোনিম মাথায় ভুললেও চলবে না। অ্যান্টোনিম বলেছে স্যালিয়েন্ট মানে লক্ষণীয়, বিশিষ্ট। প্রমিনেন্ট কিন্তু এখানে সিনোনিম হবে। প্রমিনেন্ট কি হবে? প্রমিনেন্ট কিন্তু সিনোনিম, আমাদের কিন্তু সিনোনিম বলেনি, এটা কিন্তু ঘাবড়ালে চলবে না, অ্যান্টোনিম বলেছে। এ ইজ দ্য কারেক্ট আনসার। লক্ষণীয়, বিশিষ্ট জিনিস, আকর্ষণীয় জিনিস, আর নেগলিজেবল মানে তুচ্ছ জিনিস। এ ইজ দ্য কারেক্ট আনসার। প্রমিনেন্ট লক্ষণীয়, স্ট্রাইকিং চমৎকার, ক্লিয়ার মানে স্পষ্ট। ওকে, তাহলে আমাদের 37-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার 38 কি বলছে দেখবো। 38 বলছে দেখো কমপ্লেসেন্ট। কমপ্লেসেন্ট মানে কি? কমপ্লেসেন্ট মানে হচ্ছে আত্মতুষ্ট। কমপ্লেসেন্ট মানে হচ্ছে আত্মতুষ্ট, মানে আমরা কিন্তু অহংকারীও বলতে পারি, গর্বিতও কিন্তু বলতে পারি, যে গর্বিত, যে আত্মতুষ্ট হয়, নিজের ওপরে নিজে যে খুবই তুষ্ট, মানে সে তার মধ্যে কিন্তু গর্ববোধ, অহংকার বোধ আসবে, তাহলে অহংকারী বলতে পারি। হাম্বেল মানে কি বলবো? হাম্বেল মানে যে বলবো ভদ্র, সভ্য, বিনয়ী বলতে পারি, ঠিক আছে। হাম্বেল মানে ভদ্র, বিনয়ী বলতে পারি, যার মধ্যে অহংকার বোধ কিছু নেই, ক্লিয়ার। তাহলে এটাকে আমরা কোডের মধ্যে রেখে দিই, নাহলে গুলিয়ে যাবে। স্যাটিসফাইড মানে কি? স্যাটিসফাইড মানে হচ্ছে সন্তুষ্ট, ক্লিয়ার, শুধুমাত্র স্যাটিসফাইড। কনফিডেন্ট মানে কি? কনফিডেন্ট মানে আমরা জানি আত্মবিশ্বাসী, কনফিডেন্ট মানে হচ্ছে আত্মবিশ্বাসী। আর ট্রাস্টেড মানে কি? ট্রাস্টেড মানে হচ্ছে বিশ্বস্ত, ট্রাস্টেড মানে হচ্ছে বিশ্বস্ত। সঠিক উত্তরে চলে যাব। কমপ্লেসেন্ট মানে আত্মতুষ্ট, গর্বিত, একটা অহংকার বোধ আছে। আর হাম্বেল মানে ভদ্র, বিনয়ী, যার মধ্যে কোনো অহংকার বোধ নেই। তো এ ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম, ভুললে চলবে না। স্যাটিসফাইড মানে সন্তুষ্ট, কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী, ট্রাস্টেড বিশ্বস্ত। নেক্সট কোয়েশ্চেনে চলো 39 দাগ। 39 মানে কি বলছে দেখো প্রসিড। প্রসিড মানে কি? প্রসিড মানে সামনের দিকে এগোনো, সামনে এগোনো বা চলতে থাকা, আমরা বলতে পারি চলতে থাকা, চলতে থাকা প্রসিড, বা সামনে এগোনো, সামনে এগোনো কিন্তু আমরা বলতে পারি, সামনে
গো নো, সামনে এগোনো। ক্লিয়ার? সঠিক উত্তর বাদবাকি অপশানে যাবো। অ্যাহেড মানে কি? অ্যাহেড মানে কিন্তু আমরা সামনে বলতে পারি, ফরওয়ার্ড মানেও তাই, সামনের দিকে বলতে পারি, সামনের দিকে। ফরওয়ার্ড মানে হচ্ছে সামনের দিকে, রিসিড মানে পেছনে চলে আসা, পিছনে আসা, রিসিড মানে হচ্ছে পেছনে চলে আসা। আর কন্টিনিউ মানে কি? কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে যাওয়া বা চলতে থাকা, চালিয়ে যাওয়া বা চলতে থাকা, এটা হচ্ছে আমাদের সিনোনিম হবে। প্রসিড মানে চলতে থাকো, বলি না চলতে থাকো, চলতে থাকা লিখেছি, প্রসিড চলতে থাকা বা চলতে থাকলাম তাই। তাহলে কন্টিনিউ ইজ দ্য কারেক্ট সিনোনিম হবে, কিন্তু কারেক্ট সিনোনিম মাথায় রাখবে। আমাদের বলেছে কি অ্যান্টোনিম। তাহলে প্রেসিড মানে হচ্ছে চলতে থাকা বা সামনে এগোনো, আর রিসিড মানে কি? পেছনে আসা। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু পেছনে আসা নেবো, অ্যান্টোনিম। সিনোনিম বললে কন্টিনিউ নেবো। ক্লিয়ার? তাহলে অ্যান্টোনিম সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রসিড সামনে এগোনো, রিসিড কিন্তু পেছনে আসা। 39 হয়ে গেল। 40 কি বলছে আমরা দেখে নেব। ঠিক আছে, ক্লান্তি বোধ কিন্তু আসলে চলবে না, আমাদের কিন্তু শেষ পর্যন্ত যেতে হবে। অ্যামাস মানে কি? অ্যামাস মানে কি? অ্যামাস মানে হচ্ছে জড়ো করা। অ্যামাস মানে কিন্তু জড়ো করা, জড়ো করা, জড়ো করা, সংগ্রহ করা। ঠিক আছে, অ্যামাস। ক্লিয়ার? কালেক্ট মানে কি? কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা, সংগ্রহ করা। এটা হচ্ছে কি? তাহলে এটা হয়ে গেল আমাদের সিনোনিম, SYN। আমাদের বলেছে কি অ্যান্টোনিম, ভুললে চলবে না। হোড মানে কি? হোড মানে একটা বড় দল, হোড মানে একটা বড় দল বলবো। হিপ মানে কি? হিপ মানে হচ্ছে একটা স্তূপ, কোনো একটা কোনো কিছু স্তূপকে আমরা বলবো হিপ। ক্লিয়ার? তাহলে কালেক্ট সংগ্রহ করা, এটা হবে সিনোনিম। হোড মানে বড় দল, চিপ মানে স্তূপ। এবার চলে আসবো আজকে হিপ মানে স্তূপ। আর ডিস্ট্রিবিউট মানে কি? ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বিতরণ করা, বিতরণ করা। তাহলে একটা আমরা কি পেলাম? একটা আমরা পেয়েছি অ্যামাস। অ্যামাস মানে হচ্ছে জড়ো করা, আর অ্যান্টোনিম হবে ডিস্ট্রিবিউট। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিতরণ করে দেওয়া। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। তাহলে আমাদের কিন্তু অ্যান্টোনিম হয়ে গেল। এবার যাবো আমরা 41 দাগে। 41 দাগ থেকে কিন্তু আমাদের ন্যারেশনের ক্লাস শুরু হচ্ছে। আর আমি ইচ্ছে করে, ইচ্ছে বশত আমি কিন্তু একটাও ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে দেইনি। আমি কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে দিইনি, আমি কিন্তু ইনডাইরেক্ট দিয়েছি। ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে আমাদের আসতে হবে, মানে ন্যারেশন করে দিয়েছে তোমাকে ইনডাইরেক্ট ফর্মে, সেখান থেকে ডাইরেক্টে আসতে হবে। উল্টে দিচ্ছি যাতে এখন থেকে আমরা অভ্যস্ত হয়ে যাই, ঘাবড়ে না যায় পরীক্ষার হলে। ক্লিয়ার? ব্যাপারটা একদমই ইজি, কোনো বিষয় না। তো রিভার্স প্রসেসে আমরা যাব। কি বলতে দেখো, অঞ্জনা সেইড দ্যাট। অঞ্জনা বলেছিল যে, তাহলে দ্যাটটা উঠে যাবে, কমা ইনভার্টেড কমা হবে ডাইরেক্টে শি। অঞ্জনা বলেছিল যে শি, তাহলে অঞ্জনা নিজের কথা বলছে, তাহলে শিটা হবে আই। আর এই ওয়াজ ওয়্যার কেন আসে? ওয়াজ ওয়্যার আসে অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার, তাহলে শিটা যদি আই হয় তাহলে আয়ের পরে কি বসবে? অ্যাম বসবে। অ্যামিজারটা ওয়াজ ওয়্যার হয়ে গেছে। তাহলে আই অ্যাম ওয়েটিং ফর হার, আমি তার জন্য অপেক্ষা করছি। ক্লিয়ার? ফর হার ফ্রেন্ডস, তাহলে ফর হার ফ্রেন্ডস কিন্তু, তাহলে অঞ্জনার ফ্রেন্ড, তাহলে এটা হারটা কি হবে? মাই ফ্রেন্ড। অঞ্জনা নিজে বলছে, ডাইরেক্টকে নিজে বলবে, তাহলে বলবে কি? শিটা আই অ্যাম ওয়েটিং ফর মাই ফ্রেন্ডস। কোথায় অপশানে আছে দেখো, একদম ইজি। ক্লিয়ার? অঞ্জনা সেইড আই হ্যাভ হবে না, আই অ্যাম হবে, কাটা। অঞ্জনা সেইড এখানে হ্যাড আছে, বিতে কাটা। সি দাগে দেখো এখানে অ্যাম নেই, কাটা। ডি দাগে অঞ্জনা সেইড আই অ্যাম ওয়েটিং ফর মাই ফ্রেন্ড। এবার মিলিয়ে দেখো মিলছে কিনা। অঞ্জনা সেইডের পরে এই কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে? দ্যাট হবে, দ্যাট আছে আই। তাহলে দেখো আই এখানে প্রোনাউন, আই মানে কি? অঞ্জনা নিজে বলছে আই, তাহলে আইটা সি হলো মেয়ে। অ্যামিজার উঠে গিয়ে ওয়াজ ওয়্যার হয়, দেখো ওয়াজ ওয়্যার। ওয়েটিং, ওয়েটিং থাকছে। এবার মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধু, কে বলছে? অঞ্জনা বলছে, তাহলে আমার, তাহলে তার হবে হার। মিললো? নেক্সট কোয়েশ্চেনে যাবো। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এইভাবে কিন্তু তোমাদের করতে হবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 42 দাগ। নেক্সট কোয়েশ্চেন 42 দাগ বলছে দে সেইড, তারা বলেছিল, তারা কি বলেছিল? দে সেইড, তারা বলেছিল দ্যাট। দ্যাট উঠে গিয়ে কমা ইনভার্ট কমা হবে। দে প্লেইড ক্রিকেট। দেখো ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে কি হয়? ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে ভার্বের কোন ফর্ম হয়? ভার্বের ফার্স্ট ফর্ম হয় ডাইরেক্টে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে গেলে কি হয়? V1 থাকলে V2। আবার ইনডাইরেক্ট থেকে যখন ডাইরেক্টে যাবে উল্টে যাবে, V2টা V1 হয়ে যাবে। এবার তারা বলেছিল যে তারা, তাহলে তারা বলেছিল তারা, তার মানে যখন ডাইরেক্টে বলবে তারাটা কি হবে? উই হবে, উই মানে আমরা। চলো অপশানে চলো। তাহলে দে সেইড, দে রেখেছে, দে হবে না। দে যখন ডাইরেক্টে বলবে তখন আমরা বলবে, তাহলে এ কাটা। বি দাগে দেখো আবার দে রেখেছে, কাটা। সি দাগে আবার দে রেখেছে, কাটা। ডি দাগে চলে আসো, ডি দাগেরটা একদম পারফেক্ট হচ্ছে। দেখো দে সেইড, তারা বলেছিল, কমা ইনভার্ট কমা দিয়েছে, উই মানে আমরা, ভার্বের ফার্স্ট ফর্ম প্লে ক্রিকেট। ঠিক আছে? এবার মিলিয়ে দেখো, ডি ইজ দ্য কারেক্ট আনসার। মিলছে কিনা মিলিয়ে দেখো। এই কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে দ্যাট,
উই মানে তারা বলেছিল আমরা, তাহলে আমরা উই উঠে গিয়ে কি হবে তারা, প্লে ভার্বের ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম হলো, একদম কারেক্ট। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 43 কি বলছে দেখো, 43 বলছে যে হি আস্কড, সে আমাকে জিজ্ঞাসা করেছিল, আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। এটা কিন্তু প্রশ্নবোধক বাক্য, আস্কড রয়েছে, তাহলে বুঝতেই পারছো হোয়াটটা বসে যাবে, কেন WH ওয়ার্ড থাকলে প্রশ্নবোধকে WH ওয়ার্ডটাই মাঝখানে বসে, তাই তো। তাহলে কমা ইনভার্টেড কমা দিয়ে হোয়াট বসাবো। এবার প্রশ্নবোধক ফর্মে আগে ভার্ব থাকে, অ্যাম ইজ আর হয়, অ্যাম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার, তাহলে ওয়াজ উঠে গিয়ে হয় অ্যাম হবে, না হলে ইজ হবে, না হলে আর হবে। এবার আইটার কি চেঞ্জ হবে, সে বলেছিল আমি, সে বলেছিল, আচ্ছা সরি, সে বলেছিল আমাকে, তাহলে হি দেখো, হি হচ্ছে প্রথম ব্যক্তি, আর মি হচ্ছে কোন ব্যক্তি, মি হচ্ছে দ্বিতীয় ব্যক্তি। তাহলে এই আইটা এখানে কোন ব্যক্তি, আইটা দ্বিতীয় ব্যক্তি, সেই কারণেই কিন্তু আইটা হয়েছে। তাহলে এই আইটা কিন্তু ইউ হবে, তার কারণ তোমরা বুঝতে পারবে এই ইনভার্টেড কমার মধ্যের কোনো অংশে ইউ বা ইওর থাকলেই কিন্তু দ্বিতীয় ব্যক্তিকে বোঝায়। তাহলে মিটা যখন আই, তাহলে ডাইরেক্টে আইটা কিন্তু ইউ ছিল, আর ইউ থাকলে ইউ এর পরে ওয়াজ ওয়্যারের প্রেজেন্ট ফর্ম কি হবে, আর বসবে, ইউ আর। চলো মিলিয়ে দেখলে আমরা বুঝতে পারবো, একদম সিম্পল বিষয়। হি সেইড টু মি, সে আমাকে বলেছিল, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, একদম পারফেক্ট, এ ইজ দ্য কারেক্ট আনসার। কেন হচ্ছে বুঝতে পারবে, WH ওয়ার্ড দেখো, হোয়াট ছিল, হোয়াট বসিয়েছি, ক্লিয়ার। এবার দেখো, এবার আগে সাবজেক্ট দেখো, ইউ মানে কোন ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি মি, তাহলে মি মানে কি আমি, তাহলে ইউটা কি হবে, আই হবে। দেখো এই যে ইউটা কিন্তু আই হলো, ইউ আই। এবার অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার, আয়ের পরে নিশ্চয়ই ওয়াজ, আয়ের পরে কি বসবে, ওয়াজ বসবে, এই যে ওয়াজ, তারপরে যা আছে তাই, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা এখানে কিন্তু ভুল করে প্রশ্নবোধক চিহ্ন তো হবে, কারণ ডাইরেক্ট করছি, সব কটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো ভুল কেন আছে দেখে নেবো আমরা। হি সেইড টু মি, সে আমাকে বলেছিল, হোয়াট ইউ, দেখো আগে ভার্ব হবে, ভুল। সিদা কি বলছে, হি সেইড টু মি হোয়াট আই, দেখো আবার আগে কিন্তু ভার্ব হবে, ভুল। হি সেইড টু মি হোয়াট ওয়্যার ইউ, আচ্ছা এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আসতে হবে, ওয়্যারটা ওয়্যার থাকবে না, ওয়াজ ওয়্যার থাকলে ডাইরেক্টে অ্যামিজার আসে, ক্লিয়ার। ইউ এর আগে কি বসবে, ইউ এর আগে আর বসবে, সেদিক থেকে ভুল। তাহলে এই ইজ দ্য কারেক্ট আনসার, একদম সোজা, তোমাদেরকে বলেছিলাম করাটা। 44 দাগের ন্যারেশনে আমরা যাব। 44 দাগের ন্যারেশন আমাদের কি বলেছে দেখো, মালিনী সেইড, মালিনী বলেছিল, দ্যাট উঠে কমা ইনভার্টেড কমা হবে ডাইরেক্টে শি, তাহলে এই শি মানে কিন্তু মালিনী নিজে, তাহলে মালিনী যখন ডাইরেক্টে বলবে আই হবে, এই উইল থাকলে উড হয়, তাহলে আয়ের পরে কিন্তু উইল হবে, আই উইল গো ফর দ্য মিটিং, এখানে আর কিছু বদলানো নেই। চলো অপশনে চলো, একদম পারফেক্ট, বোঝা গেছে, একদম সোজা। তাহলে মালিনী সেইড আই, শুধু আই গো হবে না, উইল, এই যে উড আছে মানে উইল হবে, এটা কিন্তু ভুল হয়ে গেল। মালিনী সেইড আয়ের পরে অ্যাম হবে না, উইল হবে, ভুল। মালিনী সেইড আই উইল, দেখো, আর ডি দাগেরটাও দেখো আই ওয়েন্ট রয়েছে, কোনো শ্যাল উইল নেই, ভুল। তাহলে সি দাগটা মিলিয়ে দেখো ঠিক আছে কি না। তাহলে মালিনী সেইড, এই কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা কি করলাম, এই দ্যাট করলাম, এই যে আইটা, এই যে আই ছিল, আইটাকে সি করলাম, প্রথম ব্যক্তি মালিনী মেয়ে, এই উইলটা কি করলাম, উড করলাম, পরে যা আছে তাই, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার নেক্সট লাস্ট আমাদের 45 ন্যারেশনের, ঠিক আছে, করব। কি বলছে দেখো, বলছে সঞ্জয় সেইড, সঞ্জয় বলেছিল দ্যাট, তাহলে দ্যাট উঠে গিয়ে কমা ইনভার্টেড কমা বসবে, হি মানে কিন্তু সঞ্জয় নিজে, তাহলে এটা আই হবে, আই। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার হয়, তাহলে আয়ের পরে কি বসে, আয়ের পরে অ্যাম বসবে, ঠিক আছে। ওয়াজ ওয়্যার উঠে গিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার হয়, তাহলে ওয়াজ ওয়্যার উঠে গিয়ে অ্যাম, গোয়িং টু দিল্লি, আর দেন নাও থাকলে দিন হয়, এই নাও হবে দিনটা, ক্লিয়ার। চলো অপশান দেখব কি বলছে দেখো, বলছে যে সঞ্জয় সেইড, সঞ্জয় বলেছিল, হ্যাঁ আই অ্যাম গোয়িং টু দিল্লি নাও, একদম পারফেক্ট, এ ইজ দ্য কারেক্ট আনসার, অন্য কোথাও যেতেই হবে না। তাহলে দ্যাট উঠে গিয়ে, এই যে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে ধরো দ্যাট উঠবে, ঠিক আছে। এই আইটা কি হবে, হি হবে, সঞ্জয় নিজে হি, আর পরে এই নাওটা দিন, চেঞ্জ মিটা গেল, তাহলে এই ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো দেখবো ভুল কোথায় আছে, দেখো ওয়াজ হবে না, কারণ প্রেজেন্ট ফর্মে আনতে হবে, ঠিক আছে। এখানে নাও ঠিক আছে, কিন্তু ওয়াজটা হবে না, কাটা। সঞ্জয় সেইড আই অ্যাম গোয়িং টু দিল্লি, দেনটা নাও হবে ডাইরেক্টে, ভুল। সঞ্জয় সেইড হি হবে না, এখানে আই হবে, ভুল। নেক্সট কোয়েশ্চেনে চলো, এবার আমরা যাব কারেক্ট স্পেলিং, আর 5টা কোয়েশ্চেন আছে আমাদের স্পেলিং টেস্টের, ক্লিয়ার। তো স্পেলিং টেস্ট করলে কিন্তু আমাদের আজকের ক্লাসটা হয়ে যাচ্ছে।
তো ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, ইনকারেক্টলি সুপিরিয়র, সুপিরিয়র মানে কি? সুপিরিয়র মানে হচ্ছে উচ্চতর, উচ্চতর, সুপিরিয়র স্পেলিং একদম কারেক্ট স্পেলিং, সুপিরিয়র স্পেলিং কিন্তু একদম কারেক্ট আছে। আচ্ছা আমি টিক চিহ্ন দেবো না, তোমরা আবার সঠিক উত্তর ভেবে নেবে। তো সুপিরিয়র মানে হচ্ছে উচ্চতর, SUPERIOR, সুপিরিয়র। সুপারস্টিশন, SUPERSTITION, সুপারস্টিশন, SUPER, সুপার, STISTION, শান মানে হচ্ছে কুসংস্কার, কুসংস্কার, সুপারস্টিশন মানে কুসংস্কার। সুপ্রিম, সুপ্রিম মানেটা বলে দিই, সুপ্রিম মানে হচ্ছে বলতে পারি আমরা সর্বোচ্চ বা সর্বশ্রেষ্ঠ বলি না, সুপ্রিম। তাহলে সুপ্রিম বানানো ঠিক আছে, SUPREME। ভুল হচ্ছে সুপারফ্লুয়াস, সুপারফ্লুয়াস মানে অতিরিক্ত, সুপারফ্লুয়াস মানে কি? অতিরিক্ত, বানানটা ভুল হবে কি? SUPERFLUOUS, সুপারফ্লুয়াস মানে কি? অতিরিক্ত, অতিরিক্ত বা বাড়তি কিন্তু আমরা বলতে পারি। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার আমাদের, সুপারফ্লুয়াস বানানটা ভুল ছিল। নেক্সট চলো 47-এ, 47-এ কি বলছে দেখো? এন্ডিওরেন্স, ENDURANCE, এন্ডিউরেন্স, এইভাবে মাথায় রাখবা। দেখো এখানে কিন্তু প্রোনাউন্সিয়েশনের ক্লাস হচ্ছে না, ফোনেটিক্সের ক্লাস হচ্ছে না, তোমাকে মাথায় রাখতে হবে এইভাবে। স্পেলিং টেস্টে তোমার যেভাবে সুবিধা তুমি সেইভাবে কোনো একটা ওয়ার্ডকে প্রোনাউন্স করে মাথায় রাখবে। এন্ডুরেন্স, এন্ডুরেন্স, এন্ডিউরেন্স মানে কি? সহনশীলতা, সহনশীলতা, বানানটা কিন্তু কোনো ভুল নেই। টলারেন্স, TOLE, টলারেন্স, RANCE, টলারেন্স মানেও কিন্তু সহনশীলতা, সহনশীলতা, কোনো ভুল নেই। ইনসিস্টেন্স মানে কি? ইনসিস্টেন্স মানে হচ্ছে জেদ, বানান ভুল নেই। INSIS, ইনসিস্ট, ইনসিস্টেন্স, TENCE মানে জেদ, কোনো ভুল নেই। পারসিস্টেন্স বানানটা ভুল আছে, পারসিস্টেন্স মানে এটার মানেও কিন্তু জেদ, পারসিস্টেন্স মানে হচ্ছে জেদ, বানানটা হবে দেখো এই এটা কি হবে? ই হয়ে যাবে। পারসিস্টেন্স বানানটা একটু ফলো করো, PER, পারসিস্ট, SISTENCE, পারসিস্টেন্স মানে জেদ। ক্লিয়ার? তোমাদের প্রিপোজিশনের ক্লাসে একটা বলেছিলাম ইনসিস্ট, এই যে ইনসিস্টের পরে কি হয়? ইনসিস্টের পরে কিন্তু অন হয়, আর পারসিস্টের পরে ইন হয়, বলেছিলাম। ক্লিয়ার? ইনসিস্ট অন, পারসিস্ট ইন। তো সেখান থেকে এটা আসলো সঠিক উত্তর ডি। এবার যাবো আমাদের 48। 48 কি বলছে দেখো? 48 আমাদের বলছে যে 48 কি বলছে? কারেক্ট স্পেল খুঁজতে হবে। ইনকারেক্ট স্পেলিং কোনটা আছে? অ্যাসিমিলেট, অ্যাসিমিলেট মানে কি? অ্যাসিমিলেট মানে হচ্ছে আত্মসাৎ করা, ঠিক আছে? কোনো কিছু মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নেওয়া। ওকে, ASSIAMILATE, একদম পারফেক্ট, মানে একত্রিত করা বলতে পারি, হজম করা বলতে পারি, পরিপাক করা বলতে পারি, ঠিক আছে? আত্মসাৎ করাও কিন্তু বলতে পারি। অ্যাসিমিলেট মানে হচ্ছে পরিপাক করা, আত্মসাৎ করা, ক্লিয়ার? যা খুশি বলতে পারি, পরিপাক করা বা আত্মসাৎ করা, তোমরা যেমনটা যেমনটা লিখতে পারো। আত্মসাৎ, তয়ময়, একার, তয় হসন্ত, ক রয়কারে রা, আত্মসাৎ করা। রিডেবল মানে কি? পঠনযোগ্য, পঠনযোগ্য বা পড়ার যোগ্য বলতে পারি। আচ্ছা পঠনযোগ্য লিখি তাহলে অনেকে বুঝতে পারবে। হ্যাঁ, পঠনযোগ্য, আচ্ছা পঠনযোগ্য, পঠনযোগ্য যেটা পাঠ করতে আমরা পারবো, একদম সঠিক বানান। READ, রিড, তার সঙ্গে এবল যোগ করে দিলে হয়ে যাবে। অ্যাকুয়ার মানে কি? অর্জন করা, ACQUIRE, অ্যাকুয়ার মানে হচ্ছে অর্জন করা। ক্লিয়ার? অ্যাকনলেজ বানানটা কিন্তু আমাদের ভুল আছে, অ্যাকনলেজ, AC কে হবে, এসির পরে কে দেওয়া নেই। ক্লিয়ার? অ্যাকনলেজ মানে কি? অ্যাকনলেজ মানে হচ্ছে স্বীকার করে নেওয়া, ঠিক আছে? আমাদের কি হবে? ACKNOWLEDGE, অ্যাকনলেজমেন্ট বলি না, স্বীকৃতি। তাহলে অ্যাকনলেজ মানে হচ্ছে কি হবে? মিনিংটা আগে লিখে দিই, তারপরে বানানটা দিচ্ছি। স্বীকার করা, অ্যাকনলেজ মানে কিন্তু স্বীকার করে নেওয়া। তো বানানটা কি হবে? স্পেলিংটা হবে AC, এক, ACK, AC এক দেবে, তারপরে নলেজ, নো মানে নো বানান কি? KNO, লেজ, LEDGE, অ্যাকনলেজ, কারেক্ট স্পেলিং। AC
এক, তারপরে নো দেবে KNO নো, জানা, তার সঙ্গে লেজ LEDGE অ্যাকনলেজ মানে হচ্ছে স্বীকার করা। সঠিক উত্তর কিন্তু সি, ডি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাকনলেজ বানানটা কিন্তু ভুল ছিল। 49 চলো, 49 কি বলছে দেখো, 49 বলছে ডিক্রিজ, DECREAAC, ডিক্রিজ মানে কিন্তু কমানো, ডিক্রিজ মানে হচ্ছে কমিয়ে দেওয়া বা কমে যাওয়া, কমানো। পিসফুল বানান কিন্তু আমাদের ভুল আছে, পিসফুল মানে শান্তিপূর্ণ, বি ইজ দ্য কারেক্ট আনসার, শান্তিপূর্ণ। আগে মিনিং লিখে দিয়ে বানানটা লিখবো আমরা, শান্তিপূর্ণ, পিসফুল। পিসফুলের বানান কি, PEACE, পিসফুল। স্পেসিফাইড বানানটা একদমই ঠিক আছে, SPECIFIDE, হ্যাঁ স্পেসিফাইড, SPECIFIED, স্পেসিফাইড, একদম স্পেসিফাইড মানে কি আমরা স্পেসিফাই করি না, একটু নির্দিষ্ট করে বিশিষ্ট করে আলোচনা করি, তাহলে বিশিষ্ট করা বা নির্দিষ্ট করা বা বিশেষ করা, বিশেষ করে কিছু বলা বলতে পারি, বিশেষ করে বলা, কোনো কিছু বিশেষ করে বলা, ঠিক আছে, স্পেসিফাইড বানান ঠিক আছে। ক্রিয়েচার বানান কি, ক্রিয়েচার মানে হচ্ছে জন্তু, ক্রিয়েচার মানে জন্তু, ক্রিয়েচার বানান কি, CREATURE, একদম পারফেক্ট। স্পেসিফাইড ভুল নেই, তাহলে পিসফুল বানান কিন্তু ভুল, বি ইজ দ্য কারেক্ট আনসার 49-এর। এবার যাবো লাস্ট 50, কি বলছে দেখো, লাস্ট 50 আমাদেরকে বলছে কিন্তু যে প্রেশার বানানটা, প্রেশার বানানটা ফলো করলে দেখতে পারবে প্রেশার বানানটা ভুল, যারা আমরা জানি প্রেশারে কিন্তু প্রেশার মানে কি, প্রেশার মানে হচ্ছে চাপ, প্রেশার মানে চাপ, প্রেশার স্পেলিং হচ্ছে PRESSURE, দুটো এস, একটা এস দেওয়া আছে। ইলেকট্রিক মানে কি, ইলেকট্রিক মানে হচ্ছে বৈদ্যুতিক, ইলেকট্রিক মানে হচ্ছে বৈদ্যুতিক, ক্লিয়ার, ইলেকট্রিক বানান সঠিক, ELECTRIC, ইলেকট্রিক, ELEC, ইলেকট্রিক, TRIC। সেন্ট্রাল মানে কি, সেন্ট্রাল মানে বলতে পারি মুখ্য, কেন্দ্রীয় কোনো জিনিসকে আমরা বলবো মুখ্য, কোনো জিনিসকে প্রধান, কোনো জিনিসকে আমরা সেন্ট্রাল বলবো, কেন্দ্রীয় কোনো জিনিসকে আমরা বলবো কেন্দ্রীয়, ঠিক আছে, মুখ্য লিখলাম শুধু, কেন্দ্রীয় কিন্তু হবে। ইরিগেশন মানে কি, সেচ, সেচন বা সেচ বলতে পারি কিন্তু, সেচ, ঠিক আছে। তো ইরিগেশন আমরা কোনো সেচ বিষয়ক কোনো কিছুকে আমরা বলি না ইরিগেট, ইরিগেশন সেখান থেকে এসে, ইরিগেট থেকে ইরিগেট ভার্ব, ইরিগেট থেকে ইরিগেশন মানে সেচ বা সেচন বলতে পারি, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমাদের সঠিক উত্তর কি হলো, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রেশার বানান কিন্তু ভুল আছে। তো আজকের ক্লাসটাও কিন্তু এখানে, ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর তোমরা যেমনটা বলেছিলে আমি কিন্তু টাইটেল এবং থাম্বনেইলে কিন্তু এবার থেকে প্রত্যেকটা ক্লাসে আমি কিন্তু সিরিয়াল নাম্বার মেনশন করে দেব। অবশ্যই কোনো প্রবলেম হলে বলবে, সেই প্রবলেম নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা তো করবোই। প্রত্যেক দিন ক্লাস হবে, প্রত্যেকটা টপিকের ওপরে কিন্তু আমরা আলাদা আলাদা ক্লাস সুন্দর করে সিকোয়েন্স অনুযায়ী কিন্তু পরপর দেওয়া আছে, তোমরা কিন্তু প্লে লিস্ট চেক করলেই দেখতে পাবে ইররের ওপরে। এবং একজন আমাকে বলেও ছিলে যে ইররের ক্লাসগুলো যদি আমরা টপিক অনুযায়ী, নাউনের ওপরে ইরর, অ্যাডজেক্টিভের ওপরে ইরর, ভার্বের ওপরে ইরর, প্রিপোজিশনের ওপরে ইরর, আর্টিকেলের ওপরে ইরর, এইভাবে করলে খুব ভালো হয়। আমি তাকে বলবো অবশ্যই কিন্তু করে দেওয়া আছে, টপিক অনুযায়ী কিন্তু ইরর প্লেলিস্টে সুন্দর করে দেওয়া আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর্টিকেল সব কিন্তু দেওয়া আছে, তোমরা কিন্তু প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারো চাইলে। তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।